তো আজকে হচ্ছে 14ই নভেম্বর 2024, বৃহস্পতিবার। আমাদের লিখিত ব্যাচের লিখিত ক্লাস নং 70 এবং তামাদি আইনের আজকে প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা তামাদি আইন শুরু করতে যাচ্ছি। তো ইতিমধ্যে আমি আপনাদের যে গ্রুপ রয়েছে সেখানে অনলাইনে যারা রয়েছেন তাদের তামাদি আইনের আমাদের যে সাজেশন সেটা দিয়েছি, এবং সাজেশনের উত্তরগুলা আমরা আজকে থেকে পড়া শুরু করব। তো প্রথম যে প্রশ্নটা সেটা আমরা যদি একটু লক্ষ্য করি এখানে, প্রথম একের এ, এটা যদি আমরা লক্ষ্য করি, এখানে জানতে চাওয়া হয়েছে তামাদি আইনের প্রকৃতি, পরিধি এবং উদ্দেশ্য বর্ণনা করুন, এবং একের বি যেটা, তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, তোমার উত্তরের যথার্থতা নিরূপণ করো। তো আমরা প্রথমে চলে আসি যে তামাদি আইনের প্রকৃতি, পরিধি এবং উদ্দেশ্য। তো ভূমিকায় যাওয়ার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলি, সেটা হচ্ছে যে তামাদি আইন আসলে এটা কি আইন, এবং তামাদি আইন কেন প্রণয়ন করা হয়, এবং এই আইনের আসলে উদ্দেশ্য কি, এবং এটা কি তত্ত্বগত আইন নাকি এটা আপনার পদ্ধতিগত আইন। এর আগে আমরা যতগুলো বিষয় শেষ করেছি, ধরেন আমরা প্রথমে শুরু করেছিলাম দেওয়ানি কার্যবিধি, এবং দেওয়ানি কার্যবিধির সাথে শেষ করেছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো দেওয়ানি কার্যবিধিতে বলা হয়েছে যে একটা দেওয়ানি মামলা কিভাবে দায়ের করতে হয়, কোথায় দায়ের করতে হয়, কিভাবে বিচার হবে। তো যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি আলোচনা করছে বা বিভিন্ন পদ্ধতিগত ব্যাপার স্যাপার আলোচনা করছে, যে আইনে শাস্তি অথবা প্রতিকার নিয়ে আলোচনা করেনি, সেই আইনকে বলে আপনার পদ্ধতিগত আইন। যেহেতু দেওয়ানি মামলা কোথায় দায়ের করতে হবে সেই সম্পর্কে আলোচনা করছে দেওয়ানি কার্যবিধিতে, দেওয়ানি কার্যবিধিতে কোনো প্রতিকারের কথা বলে নাই, তো দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন। অপরদিকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিভিন্ন দেওয়ানি মামলা সম্পর্কে বলছে, মানে বিভিন্ন প্রতিকার, দেওয়ানি প্রতিকার, যেরকম দখল পুনরুদ্ধারের মামলা, দলিল বাতিল, দলিল সংশোধন, চুক্তি রদ, নিষেধাজ্ঞা, এরকম অনেক কিছু বলছে। বাট ওই সকল মামলা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো সুনির্দিষ্ট প্রতিকার আইনে নেই। তো যে কারণে সুনির্দিষ্ট প্রতিকার আইন ছিল একটা তত্ত্বগত আইন বা মূল আইন, আর দেওয়ানি কার্যবিধি হচ্ছে কি আইন, পদ্ধতিগত আইন। তাহলে ঠিক একই ভাবে আমরা যখন ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা হয়, কিভাবে বিচার হয়, এগুলো সব কিছু আলোচনা করছে ফৌজদারি কার্যবিধিতে, অর্থাৎ পদ্ধতিগত বিষয়গুলো আলোচনা করছে ফৌজদারি কার্যবিধিতে। তাই ফৌজদারি কার্যবিধি একটা কি আইন, পদ্ধতিগত আইন। অপরদিকে তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে তাহলে তত্ত্বগত মূল আইন হচ্ছে দণ্ডবিধি। দণ্ডবিধিতে শুধু অপরাধ এবং সাজা আলোচনা করছে, কিন্তু ওই সাজা পাওয়ার জন্য কোথায় মামলা করতে হবে, কিভাবে করতে হবে, এটা কিন্তু দণ্ডবিধিতে নেই। তো দণ্ডবিধি একটা কি আইন, তত্ত্বগত আইন বা মূল আইন। ঠিক একই ভাবে আমরা আরেকটা সাবজেক্ট শেষ করেছি, সাক্ষ্য আইন 1872। সাক্ষ্য আইন 1872-এ কোনো জায়গায় কিন্তু শাস্তির কথা বলে নাই, কোনো জায়গায় প্রতিকারের কথা বলে নাই। তার মানে সাক্ষ্য আইনে বিভিন্ন পদ্ধতি, সাক্ষ্য কিভাবে গ্রহণ করা হবে, তারপরে সাক্ষ্য কে কিভাবে প্রমাণ করবে, তার মানে সাক্ষ্য আইনেও বিষয়টা কি বলছে, পদ্ধতিগত ব্যাপার স্যাপার। তো সাক্ষ্য আইন একটা কি আইন, পদ্ধতিগত আইন। আর আজকে থেকে আমরা শুরু করব তামাদি আইন। তামাদি আইনটা কেন প্রণয়ন করা হলো? তামাদি আইন হলো যে আপনি একটা জিনিস চাওয়ার একটা নির্দিষ্ট সময় আপনার আছে। আপনি আজীবন কখনো একটা জিনিস নিয়ে থাকতে পারেন না। আপনি যদি আজীবন চাওয়ার সুযোগ থাকে তাহলে মামলা করার সময় কোনোদিনই শেষ হবে না। তো আমাদের এই তামাদি আইনে দেওয়ানি মামলার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় বিধান করে দিয়েছে যে অমুক মামলা অমুক দিন পর্যন্ত করা যাবে, এরপরে গিয়ে আর করা যাবে না। তারপরে আপিল এতদিনের মধ্যে করতে হবে, রিভিশন এতদিনের মধ্যে করতে হবে, রিভিউ এতদিনের মধ্যে করতে হবে, অন্যান্য দরখাস্ত এতদিনের মধ্যে করতে হবে। তো এটা পদ্ধতিগত ব্যাপারে যা কিন্তু কোনো শাস্তি টাস্তি কিছু বলে না, এবং সেই সাথে বলছে যে সময় কিভাবে গণনা করতে হবে, কিভাবে সময় গণনা থেকে বাদ দিতে হবে। এই যে যে পদ্ধতিগত ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করছে, তাই সার্বিকভাবে বলা যায় তামাদি আইন একটা কি আইন, পদ্ধতিগত আইন। এবং এই তামাদি আইন সাক্ষ্য আইনের মতো, সাক্ষ্য আইন একটা কি আইন ভাই, পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক একই ভাবে তামাদি আইন দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে এখানে একটা কথা আছে, কথাটা হলো তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ মূল ফৌজদারি মামলা দায়েরের কোনো তামাদি মেয়াদ নাই, মূল দেওয়ানি মামলা দায়েরের তামাদি মেয়াদ আছে, কিন্তু মূল ফৌজদারি মামলা দায়েরের কোনো তামাদি মেয়াদ নাই। আপনার যদি যৌক্তিক কারণ থাকে, ফৌজদারি মামলা 50 60 বছর 100 বছর পরেও দায়ের হতে পারে, কিন্তু দেওয়ানি মামলা দায়েরের যে তামাদি মেয়াদ আছে, ওই তামাদি মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে যদি দেওয়ানি মামলা দায়ের করা হয় তাহলে ওই মামলাটা খারিজ বলে গণ্য হবে। তো
তাহলে সার্বিকভাবে বলা যায় যে তামাদি আইন কেন প্রণয়ন করা হলো। তামাদি আইন প্রণয়ন করা হলো একটা মানে প্রতিটা মামলা বা আপিল ডিভিশন দায়েরের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, যে এই সময়ের পরে আর সে তার অধিকার প্রতিকার পাবে না বা অধিকার দাবি করতে পারবে না। তাহলে তামাদি আইন সামগ্রিকভাবে একটা কি আইন ভাই? পদ্ধতিগত আইন। তাহলে আমরা পড়া শুরু করি। দেখেন ভূমিকা। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। আন্ডারলাইন করবেন, 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয়। তবে বর্তমানে প্রযোজ্য তামাদি আইন 1908 সালে প্রণয়ন করা হয় এবং এটা কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। তো তামাদি আইন এটা যে কোনো প্রশ্নে আপনি এই ভূমিকাটুকু দিতে পারেন যে তামাদি আইন সর্বপ্রথম পাশ হয় কত সালে? 1859 সালে। আর বর্তমানে আমাদের যে তামাদি আইন এটা পাশ হয় কত সালে? 1908 সালে। তো এবং এটা কার্যকর হয় 1909 সালের কত জানুয়ারি? 1 জানুয়ারি। 1909 সালের 1 জানুয়ারি। আপনি একটা রাখেন, আমরা একটা। তামাদি আইন 1908-এর, আন্ডারলাইন করবেন, 32টি ধারার মধ্যে 29 ধারা, 29টি ধারা লেখেন, 29টি ধারা। 32টি ধারার মধ্যে 29টি ধারা বর্তমানে বলবৎ আছে এবং এর প্রথম তফসিলে 183টি অনুচ্ছেদ রয়েছে। তাহলে তামাদি আইনের মোট ধারা ছিল কয়টা? 32টা। বর্তমানে আছে কয়টা? 29টা বলবৎ আছে। প্রথম 29টাই বলবৎ আছে, 30, 31, 32 বাদ, বাতিল। আর এর প্রথম তফসিলে মোট অনুচ্ছেদ আছে কয়টা? 83টা। তো আমরা চলে আসি তামাদি শব্দের অর্থ। তামাদি শব্দটি এসেছে, আন্ডারলাইন করবেন, আরবি ভাষা থেকে, যার অর্থ হলো দাবির নির্ধারিত সময় অতিক্রম করেছে। মানে কোনো কিছু দাবির একটা নির্দিষ্ট সময় যে অতিক্রম হয়ে গেছে, বলে না তামাদি হয়ে গেছে। তামাদি হয়ে গেছে মানে কি? যে ওই দাবিটা করার নির্ধারিত সময় পার হয়ে গেছে। তাহলে তামাদি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। 1908 সালের প্রণীত তামাদি আইন মূলত একটি নির্দিষ্ট সময়ের পর, আন্ডারলাইন করবেন, কোন আইনগত প্রতিকার লাভের অধিকারকে বাধা দেয়। মানে 1908 সালের যে তামাদি আইন এখানে বলছে যে একটা নির্দিষ্ট সময়ের পর আহ কিছু কিছু বিষয় আছে, এগুলো আর দাবি করা যাবে না। তো আমরা চলে আসি তামাদি আইনের, যেহেতু আমাদের মূল প্রশ্নে এসেছে প্রকৃতি, পরিধি এবং উদ্দেশ্য, তো আমরা চলে আসি তামাদি আইনের প্রকৃতি। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। 1908 সালে তামাদি আইনকে পর্যালোচনা করলে নিম্নলিখিত প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। যে স্থানে ঘটনা ঘটেছে সে স্থানের আইন দ্বারা তামাদি আইন নিয়ন্ত্রিত হয়। তাই এই আইনকে লেক্স ফরি বা আদালতের আইন বলা হয়। তো এখানে একটু একটু কেটে লেখেন, একটু কেটে দিয়ে লেখেন যে স্থানে ঘটনা ঘটেছে আছে, এটা একটু কেটে লেখেন যে স্থানে মামলা দায়ের করা হয়েছে, এটা লিখলে ভালো হয়। যে স্থানে মামলা দায়ের করা হয়েছে এটা লেখেন। যে স্থানে ধরেন একটা চুক্তি, যেখানে ঘটনা যে জায়গায় ঘটুক না কেন, আপনি যদি মামলা করতে চান বাংলাদেশে, তাহলে বাংলাদেশের তামাদি আইন অনুসারেই আপনাকে মামলাটা করতে হবে এবং বাংলাদেশি তামাদি আইন অনুসারে এই মামলার যে বিধিবিধান এটা নিয়ন্ত্রিত হবে। এটা বলা হয়েছে তামাদি আইনের 11 ধারায়। কত ধারায়? 11 ধারায়। এবং এটাকে বলে লেক্স ফরি, ল অফ ফোরাম। মানে যে কোর্টে মামলা করবেন সেই কোর্টের যে আইন সেটা প্রযোজ্য হবে। ধরেন যদি এরকম হয় যে অনুপ আর জাকারিয়া ওনরা একসাথে পার্টনারশিপ ব্যবসা করে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। আহ, তারা দুইজন যখন লন্ডনে ছিল, অনুপ সাহেব কিছু টাকা ধার নিছে জাকারিয়ার কাছ থেকে এবং চুক্তি, ওই টাকা ধার নেওয়ার বিষয়ে ব্যবসা সংক্রান্ত চুক্তিও হয়েছে। বাট অনুপ আর টাকা পয়সা ফেরত দিচ্ছে না। এখন দুইজন যখন বাংলাদেশে আসছে, তখন ওই চুক্তি বিষয়ে বাংলাদেশি আদালতে মামলা যদি করে, তাহলে কোন দেশের আইন প্রযোজ্য হবে? বাংলাদেশ। এখানে ওনরা দুইজন কোন দেশের নাগরিক, কোন জায়গা চুক্তি হয়েছে, এই বিষয়গুলো অপ্রাসঙ্গিক। আপনি যদি বাংলাদেশে মামলা করতে চান, তাহলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। এটাই বলছে তামাদি আইনের কত ধারায়? 11 ধারায়।
তারপরে দেখেন, তাদের যারা এই যে ইন্টারন্যাশনাল আদালতে এই যে মামলা করতেছে বাংলাদেশের মামলাগুলো, এগুলো চলবে সাথে বাংলাদেশের আইনে। না এটা পরের কথা, এটা অন্য অন্য বিষয়। দেখেন এটা হচ্ছে আপনারা, আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আবার আমাদের চলে যেতে হবে পাবলিক ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। আপনারা মাস্টার্স করছেন, এলএলএম হয়েছে, অনার্সে তো বোধহয় পাবলিক ইন্টারন্যাশনাল ল ছিল। আচ্ছা, ওটা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল এর বিষয়বস্তু। দেখেন, তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, তাই এটি কোনো পক্ষের অনুকূলে কোনো অধিকার সৃষ্টি করে না, বরং এটি শুধুমাত্র বর্ণনা করে কোনো নির্ধারিত মেয়াদ পর্যন্ত উক্ত অধিকার প্রয়োগ করা যেতে পারে। আমরা জানি যে অধিকার বা প্রতিকার পাওয়া যায় অ্যাকচুয়ালি তত্ত্বগত আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিন্তু যেহেতু তামাদি আইন তত্ত্বগত আইন না, তো তামাদি আইন কোনো অধিকার তো সৃষ্টি করার কথা না, কিন্তু তামাদি আইন বলে দিছে যে কোনো অধিকার কোন পর্যন্ত দাবি করা যাবে। বুঝতে পারছেন? তামাদি আইনের অধীনে তামাদি মেয়াদ শেষে মকদ্দমার মাধ্যমে প্রতিকার পাওয়াকে বারিত করা হয়, কিন্তু অধিকারকে, এটা একটু আন্ডারলাইন করেন, গুরুত্বপূর্ণ কথা। তামাদি আইনের অধীনে তামাদি মেয়াদ শেষে মকদ্দমার প্রতিকারকে বারিত করা হয়, কিন্তু অধিকারকে নয়। মানে এটা ব্যাখ্যা করতে গেলে আমার বেশ কিছু কথা বলা লাগবে, এবং এটা নিয়ে আমরা সামনে আলাদা একটা প্রশ্নই পাবো। তো তামাদি আইন, মানে এইভাবে প্রশ্ন আসতে পারে যে তামাদি আইন ইভেন এই যে আপনাদের যে লাস্ট যে পরীক্ষা হলো সেই পরীক্ষায় এই প্রশ্নটা আসছে অলরেডি। তো এখানে, এবং সেই প্রশ্নটা হচ্ছে এইভাবে আসছে, এই যে আপনাদের সাজেশনের, আমি বলি, আহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনের ডি নাম্বার প্রশ্নটা দেখেন। না, তিনের ডি না, জি, ওয়েট, ওই লিখলাম, দেখি নাই কত। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম যে তামাদি আইন শুধু প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। এই কথাটার অর্থ আসলে কি? এই কথাটার অর্থ হলো যে, এই যে দেখেন আপনাদের গতবার যে পরীক্ষা দিলেন সেই প্রশ্নের 10-এর পদে আসছে যে লিমিটেশন বার্স দ্য রেমিডি, মানে প্রতিকারকে পালিত করে বাট ডাজ নট ডিস্ট্রয় দ্য রাইট, অধিকারকে ধ্বংস করে না বা অধিকারকে বিলুপ্ত করে না। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 অনুসারে এই ধারণাটির ব্যতিক্রম সহ যদি থাকে আলোচনা করুন। আচ্ছা, এখন এই ধারণাটা আসলে কি, এই ধারণাটা আসলে কি সেটা আমরা একটু জানবো। তো বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমরা জানি যে তামাদি আইন আপনার একটা যে কোনো জিনিস চাওয়ার একটা নির্দিষ্ট সময় রে বলে দেয় যে আপনি এতদিন পর্যন্ত মামলা করতে পারবেন, এরপরে গিয়ে আপনি মামলা করলে আপনি আর কোনো প্রতিকার পাবেন না। ধরেন আপনি একজনের কাছে টাকা পান, তো বিষয়টা অনেকটা এরকম যে অনুপ একটা দোকান থেকে সে বাকি বাজার করে, তো অনুপ 1,000, 2,000, 3,000 এরকম করতে করতে অনুপের 50,000 টাকা বাকি হয়ে গেছে। এখন দোকানদার যখন অনুপের কাছে টাকা চায়, অনুপ বললো যে ভাই আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না, আমার কোনো সামর্থ্য বর্তমানে নাই। তাহলে এখন আমরা জানি যে অর্থের মামলা সামনে পড়বো, সমস্যা নাই, যে এই দোকানদার, অনুপ যখন অস্বীকার করলো, দোকানদার ওই 50,000 টাকাটা আদায় করবে 3 বছরের মধ্যে। অর্থের মামলা দায়েরের তামাদি মেয়াদ 57 অনুচ্ছেদ অনুসারে কয় বছর? 3 বছর। ধরেন 2024 সালের জানুয়ারি মাসে অনুপ অনুপ বললো যে আমি টাকা পয়সা দিতে পারবো না, তাহলে জানুয়ারি 2024 থেকে মামলাটা করতে হবে 25, 26, 27, মানে 27 জানুয়ারি, মানে 27 সালের জানুয়ারি মাসের 1 তারিখের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এখন দোকানদার ধরেন আহ তিনি কোনো আইনগত ঝামেলায় জড়াইতে চাই নাই, তিনি ভাবলো যে মাত্র 50,000 টাকা, এই মামলা টামলা করলে তো উকিল সাহেবের আরো টাকা পয়সা দিতে হবে না, আরো দৌড়াদৌড়ি করতে হবে না, দেখ শুধু শুধু মামলার, উনি মনে করেন যে 3 বছরের মধ্যে কোনো মামলা করে নাই। এখন তামাদি আইনের 3 ধারা আমরা একটু পরে পড়বানি, 3 ধারায় বলা আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো মামলা আপিল বা দরখাস্ত দায়ের না করা হয়, তাহলে প্রতিপক্ষ যদি আপত্তি নাও করে,
তবুও ওই মামলা আপিল বা দরখাস্ত খারিজ হয়ে যাবে। তাহলে যেহেতু এরকম তিন তিন বছরের মধ্যে উনি যদি মামলা না করে 3 বছরের পরে যদি উনি মামলা করতে চায়, তাহলে ওই মামলা কি কোনো প্রতিকার পাবে বলেন? কোনো প্রতিকার পাবে না। যেহেতু 3 বছরের মধ্যে তিনি কোনো মামলা করেন নাই, তো এই জায়গা ওনার প্রতিকার বারিত হয়ে গেছে। কিন্তু তামাদি আইন বলতেছে যে প্রতিকার বারিত হইলেও অধিকার বারিত হয় নাই। প্রতিকার বারিত হইলেও কি বলেন, অধিকার বারিত হয় নাই। এখন অনেকের মনে প্রশ্ন আসে যে আমি যদি প্রতিকারই না পাই, তাহলে আমার অধিকার দিয়া লাভ কি? আচ্ছা, এখন লাভ আছে, একেবারে যে লাভ নাই বিষয়টা তা না। যদি ভবিষ্যতে আপনার ধরেন অধিকার বলবৎ আছে, কিন্তু ভবিষ্যতে যদি আপনি কখনো ওই অধিকার খাটানোর সুযোগ পান এবং আপনি অধিকার খাটাইলে সেটা বেআইনি হবে না। আচ্ছা, কিভাবে অধিকার খাটানোর সুযোগ পাবেন একটু উদাহরণ দিলে বোঝা যাবে। ধরেন 3 বছরের মধ্যে 2027 সাল জানুয়ারি মাসের 1 তারিখের মধ্যে সে দোকানদার মামলা করে নাই, এই সময়ে অনুপ ওই দোকানের ধারে কাছে যায় নাই। এখন হঠাৎ করে 4 বছর পরে অনুপ গিয়ে ওই দোকান থেকে আবার ধরেন 50,000 টাকার মালামাল একবারেই ক্রয় করছে। ক্রয় করে অনুপ ধরেন 50,000 টাকা যে আগে যাওয়া রয়েছে, আগের টাকা পয়সা বাদ দিয়ে দাও বাবা, এই যে নগদ টাকা পয়সা দিয়ে দিলাম, এই যে 50,000। এখন দোকানদার করছে কি, এই যে যে আগে যে 50,000 পাইতো, সেই 50,000, এই যে বর্তমান যে 50,000 বিল হয়েছে, এই 50,000 নিয়ে ওই 50,000 টাকা সে লিখলো যে আগের টাকা পরিশোধ হলো, আর বর্তমানে তার কাছে আমি আরো 50,000 টাকা পাই। তার মানে দোকানদার এই যে যে তার অধিকার খাটানোর সুযোগ পেল, এবং এই অধিকারের তামাদি মেয়াদ এখন থেকে কি শুরু হয়ে গেল। তার মানে আগের টাকা বাবদ ওই 50,000 নিয়ে নিল, এই যে আগের টাকা বাবদ যে 50,000 সে যে মানে নিয়ে নিল, এটা তার অধিকার কাটানোর সুযোগ পাইছে, এটা বেআইনি কোনো কাজ হয়নি। এবং বর্তমান 50,000 টাকা সে লিখে রাখছে। তার মানে এই টাকা আদায়ের জন্য অনুপ যদি এই টাকা এখন না দিতে চায়, সে মামলা করতে পারবে কতদিনের মধ্যে? 3 বছরের মধ্যে। এই কারণে বলতেছে যে তামাদি আইন প্রতিকারকে, তামাদি আইন এই যে দেখেন 3 নম্বর পয়েন্টটা, তামাদি আইনের অধীনে মেয়াদ শেষে মকদ্দমার মাধ্যমে প্রতিকারকে বারিত করা হয়, কিন্তু অধিকারকে বারিত করা হয়নি। বুঝতে পারছেন? মানে আমরা যদি এইভাবে মানে খালি চোখে ভাবি যে আমার যদি প্রতিকারই না থাকে, তাহলে অধিকারটা আমি খাটাবো কিভাবে? এখন অধিকারে যেটা খাটানোর সুযোগ যদি কখনো আসে এবং আপনি যদি অধিকারটা প্রয়োগ করেন, তাহলে সেটা কি হবে না বলেন? বেআইনি হবে না। আচ্ছা, 4 নম্বর দেখেন, তামাদি আইন মামলা, আপিল বা অন্যান্য দরখাস্ত দায়েরের ক্ষেত্রে সময় উল্লেখ করে দেয়, যা বিচার প্রার্থীর অধিকারকে অনেকটা শৃঙ্খলিত করে রাখতে সাহায্য করে। মানে তামাদি আইন সবকিছুর একটা সময় নির্ধারণ করে দেয় যাতে নির্দিষ্ট সময় বিচার শেষ করা যায়। যদিও তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, কিন্তু উক্ত আইনের আন্ডারলাইন করেন 26 ও 28 দ্বারা এই নীতির ব্যতিক্রম। মানে আমরা সার্বিকভাবে বলছি যে তামাদি আইন একটা কি আইন? পদ্ধতিগত আইন। কিন্তু তামাদি আইনের 2টা ধারা আছে। তামাদি আইনের 2টা ধারা আছে, সেই 2টা ধারা হলো আপনার মূল বা তত্ত্বগত। মূল বা তত্ত্বগত। তাহলে 2টা ধারা আসলে কি? সেই 2টা ধারা হলো আমরা সামনে বিস্তারিত করবো। একটা হলো সুখাধিকার, আর একটা হচ্ছে আপনার মানে অ্যাডভার্স পজেশন বা জবরদখল। ওই জায়গায় এই 1 থেকে 25 পর্যন্ত যে ধারাগুলো, এই ধারাগুলো হলো পদ্ধতিগত নেচারের। আর 26 ও 28 ধারা, এই 2টা ধারা হলো সাবস্ট্যান্টিভ নেচারের। সাবস্ট্যান্টিভ মানে এই জায়গায় আপনার অধিকার সৃষ্টি হয়, অধিকার ধ্বংস হয়। অধিকার সৃষ্টি হয় আর অধিকার কি ধ্বংস হয়। এখন 26 ধারায় কি আছে একটু যদি বলি সংক্ষেপে, যে একজন মানুষ দীর্ঘদিন আর একজন মানুষের জমির পাশ দিয়ে হাঁটে, তার উঠানের মাঝখান দিয়ে হাঁটে, বা তার টিউবওয়েলে আর পানি সে ভোগ করে, তার পুকুরে গোসল করে। তো দীর্ঘদিন যাবত বলতে বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর, আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর। যদি এই অধিকারগুলো সে 20 বছর বা 60 বছর ভোগ করে, তখন এই সম্পত্তির উপরে তার সুখাধিকার অর্জিত হয়। পরবর্তীতে ওই মালিক যদি তাকে বাধা দেয় বা কেউ যদি বাধা দেয়, তাহলে সে সুখাধিকারের মামলা করবে বাধা দেওয়ার কয় বছরের মধ্যে? 2 বছরের মধ্যে। তাহলে এই জায়গায় তার অধিকার কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। এই কোন 26 ধারা হচ্ছে তত্ত্বগত টাইপের। আবার 28 ধারায় বলছে যে যখন কোনো ব্যক্তিকে স্থাবর সম্পত্তি হতে বেদখল করা হয় এবং সে যদি বেদখল হওয়ার 12 বছরের মধ্যে যদি মামলা না করে,
তাহলে তার মামলা করার ওই জমিতে তার অধিকার কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তো এখন তাহলে তামাদি আইনের 26 ও 28 ধারা কোন টাইপের ধারা বলেন তো? তত্ত্ববোধে। অর্থাৎ তামাদি আইনের 26 ধারায় সুখাধিকার অর্জন এবং 28 ধারায় বিরুদ্ধ দখলের মাধ্যমে সম্পত্তিতে সত্ত্ব অর্জন করার বিধান সমূহ তত্ত্বগত আইনের অধীনে পড়ে। এখন শুনেন, আহ একটু আগে আমরা পড়ছি যে সুখাধিক মানে তামাদি আইন অধিকার প্রতিকারকে বারিত করে, কিন্তু কি কে বারিত করে না? অধিকারকে বারিত করে না, এটুকু পড়ছি না? কিন্তু তামাদি আইনের 26 ও 28 ধারা এটা প্রতিকার বারিত করে, অধিকার বারিত করে। এই জায়গায় কোনো কিছুই অবশিষ্ট থাকে না। কিভাবে? বিষয়টা এরকম যে আপনি একজনের জমির পাশ দিয়ে 20 বছর হাঁটছেন, সে বাধা দিলে আপনার মানে 20 বছর হাঁটলে তো আপনার সুখাধিকার অর্জিত হয়েছে। এখন সে বাধা দিলে আপনার মামলা করতে হবে কয় বছরের মধ্যে? 2 বছরের মধ্যে। ধরেন 2 বছরের মধ্যে আপনি মামলা করেন, 2 বছরের মধ্যে মামলা করেন নাই, তাহলে আপনার সুখাধিকার ওই জায়গা কি শেষ হয়ে গেছে। এখন 3 বছর পর, 2 বছর পরে গিয়ে আপনি আবার হাঁটা শুরু করছেন, আর 3 বছর পরে গিয়ে হাঁটা শুরু করলে কি আপনার সুখাধিকার অর্জিত হবে? না। আবার যদি অধিকার আপনি পাইতে চান, একটা না হাঁটতে হবে কত বছর? আবার 20 বছর। এই কারণে বলছে এটা টাকার মতো না কিন্তু। ওই যে টাকার মামলা আমি করি নাই, কিন্তু পরে অধিকার পাইছিলাম, নিয়ে নিছি। কিন্তু এই জায়গায় এই সুখাধিকারের ক্ষেত্রে প্রতিকার আর অধিকার দুইটা একই সাথে বিনষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? আবার বিরুদ্ধ দখলের ক্ষেত্রে কিভাবে হয়? ধরেন অনুপ একটা বাড়ির মালিক, অনুপরে বেদখল করতে জাকারিয়া। এখন অনুপ বেদখল হওয়ার কয় বছরের মধ্যে সত্তর দখল পুনরুদ্ধার মামলা করবে? 12 বছর। 12 বছরের মধ্যে অনুপ কোনো মামলা করে নাই, তাহলে 12 বছর এর মধ্যে অনুপ কোনো মামলা করে নাই, তাহলে অনুপের ওই সম্পত্তির থেকে আপনার মনে করবেন যে প্রতিকারও শেষ, অধিকারও শেষ। ধরেন 12 বছর পর, 13 বছরের মাথায় গিয়ে অনুপ আবার জাকারিয়ারে বেদখল করছে। অনুপ বললো যে তো আমি মূল মালিক, আমার এখন শক্তি হয়েছে, আমি তোমার বেদখল করলাম। যদিও অনুপ বেদখল করলো জাকারিয়ারে, তবুও কিন্তু অনুপ আর মালিক নাই। এখন মালিক কে? জাকারিয়া। জাকারিয়া। তাহলে এখন এই কারণে বলছে যে তামাদি আইনের 26 এবং 28 দ্বারা অধিকার এবং প্রতিকার কি একই সাথে নষ্ট করে দেয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে শুধু প্রতিকার নষ্ট হয়, অধিকার কি থাকে। এবং অধিকার যদি আপনি কোনোভাবে প্রয়োগের সুযোগ পান, তাহলে আপনি প্রয়োগ করতে পারবেন। বুঝেন নাই কে বলেন? আচ্ছা, আমরা তামাদি আইনের পরিধিতে আসি। তামাদি আইনের পরিধি, তামাদি আইন 1908-এর 1 ধারা অনুসারে এই আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। আন্ডারলাইন করেন। এছাড়া 3 ধারা অনুসারে মামলা, আপিল বা দরখাস্ত দায়েরের ক্ষেত্রে উক্ত আইন ব্যবহৃত হবে। এছাড়া সমগ্র তামাদি আইনকে 2টি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কি ধারা ও অনুচ্ছেদ। ধারা দেখেন, 3 থেকে 25 ধারা পর্যন্ত মকদ্দমা, আপিল বা আবেদন দায়েরের সম্পর্কিত সময় নিয়ে আলোচনা করা হয়েছে। এটা কত থেকে কত? 3 থেকে 25। আর 26 থেকে 28 দেখেন, 26 থেকে 28, 26 থেকে 28 ধারা পর্যন্ত সুখাধিকার অর্জন, বিরুদ্ধ দখল আর দুইটা নিয়ে যান, ওই দুইটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। 26 থেকে 28 ধারা পর্যন্ত সুখাধিকার অর্জন ও বিরুদ্ধ দখল নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা যদি তফসিলে আসি, আমাদের তামাদি আইনে মানে প্রথম তফসিলে মোট অনুচ্ছেদ আছে কয়টা? 183টা। 183টা। এই দেখেন, এছাড়া তামাদি আইনের প্রথম তফসিলে 3টি ভাগ রয়েছে, যথা প্রথম এই তফসিলে যে 3টা ভাগ রয়েছে, আমি একটু ব্যাখ্যা দিই এইভাবে। প্রথম ভাগে বলছে মামলা করার তামাদি মেয়াদ, এটা বলছে দেখেন 1 থেকে 149 পর্যন্ত, 149 অনুচ্ছেদ পর্যন্ত মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। শুনেন, এই তামাদি আইনের যে 183টা অনুচ্ছেদ রয়েছে, এই 183টা অনুচ্ছেদের 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত মামলা করার তামাদি মেয়াদ। এটা হলো দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা? দেওয়ানি মামলা। তার মানে 149 রকমের মামলা করার তামাদি মেয়াদ তামাদি আইনে আছে। প্রকৃতপক্ষে আরো বেশি আছে। কেমনে? কারণ 120 অনুচ্ছেদে বলছে
যে যে মামলার তামাদি মেয়াদ উল্লেখ করা হয় নাই সেই মামলার তামাদি মেয়াদ মানে নির্ধারিত হবে 120 অনুচ্ছেদ নাকি। তো তাহলে তামাদি আইন থেকে যদি আমরা যাই তাহলে দেওয়ানি মামলা অবশ্যই এক মানে সর্বনিম্ন 149 প্রকারের দেওয়ানি মামলা দায়ের করা যায়। এটা হলো সর্বনিম্ন বলতেছি, এর বেশিও হয়। কিন্তু আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা যখন পড়ছিলাম ওই জায়গায় মোট মামলা করা যায় 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। তার মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনে খুব সামান্য একটা অংশ নিয়ে আলোচনা করছে। ওই মামলা ছাড়াও দেওয়ানি আরো অনেক ধরনের মামলা দায়ের করা যায়। আচ্ছা দেখেন, অনুচ্ছেদ 150 থেকে 157 পর্যন্ত বিভিন্ন দেওয়ানি এবং ফৌজদারি আপিল দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে মূল মামলা বলছে 1 থেকে 149 অনুচ্ছেদ, আর আপিল বলছে 150 থেকে কত 160। এটা দেওয়ানি এবং ফৌজদারি উভয় আপিল। এবং সবশেষে দেখেন, অনুচ্ছেদ 158 থেকে 183 পর্যন্ত অন্যান্য দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা দরখাস্ত বলতে বোঝায় ডিক্রি জারির দরখাস্ত, কায়মোকামের দরখাস্ত, রেস্টিটিউশনের দরখাস্ত, এছাড়াও যে একতরফা ডিক্রি রদের দরখাস্ত, মামলা খারিজের দরখাস্ত, বাতিল আদেশ বাতিলের দরখাস্ত, এরকম অনেক দরখাস্ত আছে। এই দরখাস্ত সম্পর্কে, দরখাস্তের তামাদি মেয়াদ সম্পর্কে আলোচনা করছে 158 থেকে গত 183। এখন আমরা চলে আসি তামাদি আইনের উদ্দেশ্য। তামাদি আইনের উদ্দেশ্য, তামাদি আইন 1908-এর উদ্দেশ্য সমূহ হলো, এখানে আমি উদ্দেশ্যগুলো সংক্ষেপে 1 2 3 4 5 করে লিখছি। যদি প্রশ্নের মার্ক বেশি থাকে তাহলে এই এক দেখেন যে তামাদি মেয়াদ নির্ধারণ করে দেওয়া, এটারে আপনি টাইটেল দিয়ে একটু বিস্তারিত লিখে দিবেন। তামাদি মেয়াদ নির্ধারণ করে দিয়ে কিভাবে লিখবেন, আপনি লিখবেন যে তামাদি আইনে দেওয়ানি মামলা দায়েরের বিভিন্ন তামাদি মেয়াদ উল্লেখ করে দিছে, এত তফসিল থেকে এত অনুচ্ছেদ থেকে এত অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তারপরে বলে দিবেন আপিলের তামাদি মেয়াদ সম্পর্কে উল্লেখ করতে এত অনুচ্ছেদ থেকে এত অনুচ্ছেদ। তারপরে বলে দিবেন যে দরখাস্তের তামাদি মেয়াদ সম্পর্কে বলে দিছে এত অনুচ্ছেদ থেকে এত অনুচ্ছেদ। 2 নম্বরে দেখেন, মকদ্দমা দায়ের করার পথ রুদ্ধ করা। রুদ্ধ করা মানে এই না যে আপনি মামলা জীবনে করতেই পারবেন না। মামলা আপনি করতে পারবেন, বাট ওখানে বলে দিছে যে মামলা করার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় পেরিয়ে গেলে আপনি ওই মামলা দায়ের করতে পারবেন না। বলে দিবেন যে তামাদি আইনের 3 অনুচ্ছেদে বলছে যে প্রতিটি মামলা আপিল বা অন্যান্য দরখাস্ত দায়েরের একটা নির্দিষ্ট সময় রয়েছে, ওই সময় যদি পেরিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, মামলা আপিল বা দরখাস্ত খারিজ হয়ে যাবে। যদি নাম্বার বেশি থাকে তাহলে একটু বিস্তারিত লিখতে হবে। 3 নাম্বার দেখেন, তামাদি মেয়াদ গণনা সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ করে দেওয়া। গণনা সংক্রান্ত ওই যে যদি ছুটির দিন থাকে 4 অনুচ্ছেদ কোরবানি, ছুটির দিন থাকলে পরবর্তী যেদিন খুলবে, তারপরে 12 ধারায় বলছে যে কোন কোন সময় বাদ যাবে, 6 ধারায় বলছে বৈধ অপরাগতার সময় বাদ যাবে, 14 ধারায় বলছে যে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে যদি মামলা দায়ের করি, এরপরে নতুন আদালতে দায়ের করার সময় যতদিন ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে ছিল ওই সময়টা বাদ যাবে। 15 অনুচ্ছেদে বলছে যে নিষেধাজ্ঞা বা অন্য কোনো কারণে যদি কোনো মামলার কার্যক্রম স্থগিত থাকে ওই সময়টা বাদ যাবে। 16তে বলছে যে ডিক্রি নিলাম রদের মামলার ক্ষেত্রে যতদিন আহ নিলাম নিলাম মানে নিলাম ক্রেতা কর্তৃক দখল উদ্ধারের মামলার ক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনার নিলাম রদের মামলা চলছে ওই সময়টা বাদ যাবে। তো এরকম একটু বলে দিবেন। তারপরে দেখেন, অধিকারকে ধ্বংস করা নয় বরং পালিত করা। মানে এটা অ্যাকচুয়ালি ওই যে আহ, ধ্বংস করা নয় পালিত করা হচ্ছে অনেকটা এরকম যে অধিকার আপনার পুরোপুরি ধ্বংস করে নাই, সাময়িক ভাবে কি করতে পালিত করতে। বাট যদি কখনো আপনি অধিকার প্রয়োগের সুযোগ পান অবশ্যই আপনি অধিকারটা প্রয়োগ করতে পারবেন। তারপরে দেখেন 5 নাম্বার, মকদ্দমা সমাপ্তি করা, অর্থাৎ এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার জন্য আপিল কমা দেন একটা আপিল কমা রিভিশন বা অন্যান্য আবেদনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। একবার উক্ত সময় অতিক্রান্ত হয়ে গেলে এবং উচ্চ আদালতে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করা না হলে মকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি বা সমাপ্ত হয়েছে বলে গণ্য। তারপরে একটু দরকার হলে যে কোনো প্রশ্নে যদি একটু সময় থাকে শেষে 2 4 কথা একটু দিয়ে দিবেন, অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে
তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। তামাদি আইনে মামলা আপিল দায়েরের বিভিন্ন দরখাস্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে তামাদি আইন একটি পদ্ধতিগত আইন হলেও তামাদি আইনের অমুক 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 ধারা হলো তত্ত্বগত আইন। আশা করি একের যে এ, এটা উত্তর আপনারা বুঝতে পেরেছেন, যে তামাদি আইনের প্রকৃতি, পরিধি এবং উদ্দেশ্য বর্ণনা করুন, এটা আমরা বুঝলাম। এখন আমরা চলে আসি একের বি নাম্বার প্রশ্নের উত্তরে, যেখানে জানতে চাওয়া হয়েছে তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, তোমার উত্তরের যথার্থতা নিরূপণ করুন। মানে আপনার দেখাইতে হবে যে তামাদি আইন একটি যে পদ্ধতিগত আইন, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন, আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। তো জাকারিয়া সাহেব বলেন তো, যে পদ্ধতিগত আইন আমরা সাধারণত এর আগে ব্যাখ্যা দিলাম, পদ্ধতিগত আইন আসলে কাকে বলে? ব্যক্তিগত আইন বলতে যে আইনের মামলা পদ্ধতি সম্পর্কে, মানে মামলা দায়েরটা কোথায় করতে হবে, কি করতে মামলা দায়ের থেকে শুরু করে হ্যাঁ, বিচারের আগ পর্যন্ত যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়, সেই সেই সকল পদ্ধতিগত আইন বলে। শাস্তি আর ইন্ডিয়া শাস্তি আর যেটা যে মামলা শাস্তি আর প্রতিকার নিয়ে আলোচনা করতে শুধুমাত্র পদ্ধতি নিয়ে, মামলার পদ্ধতি বিষয় নিয়ে আলোচনা করতে। পদ্ধতিগত আইন মানে হলো মামলা করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করতে, ওই আইনে কোনো প্রতিকারও বলে নাই, অধিকারের কথাও বলে নাই, শাস্তির কথাও বলে নাই। তা তামাদি আইন তো একটা মামলা কিভাবে করতে হবে, মামলার সময় নির্ধারণ করে দিতে, সময় কিভাবে গণনা করা হবে, এই বিষয়গুলো আলোচনা করছে তামাদি আইনে। সো সেই হিসাবে তামাদি আইন একটা পদ্ধতিগত আইন। একটু পড়া শুরু করি, দেখেন। যদি শুধু এই প্রশ্ন আসে যে তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, তাহলে একটু আগে আগের প্রশ্নেতে শিরোনাম দিছি না, ভূমিকা, ওই ভূমিকাও এর আগে লাগাই দিবেন। দেখেন, যে আইনে কোনো শাস্তি বা প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে মূল বা তত্ত্বগত আইন বলে। অপরদিকে যে আইনে কোনো মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে পদ্ধতিগত আইন বলে। তামাদি আইন 1908 হলো একটি পদ্ধতিগত আইন। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন হয়, এটা কোনো পক্ষের অনুকূলে মামলা দায়েরের কোনো অধিকার সৃষ্টি করে না, বাট দুইটা ধারা অধিকার সৃষ্টি করে। সেই দুইটা ধারা কত বলেন তো? 26 আর 28। এখন আপনি বলতে পারেন যে প্রতিটা আইনেরই, ধরেন প্রতিটা পদ্ধতিগত আইনেরই কিছু ধারা আছে সাবস্ট্যান্টিভ নেচারের, আবার প্রতিটা সাবস্ট্যান্টিভ আইনের কিছু ধারা আছে প্রসিডিউরাল নেচারের। কেমনে? ধরেন দেওয়ানি কার্য, দণ্ডবিধি একটা কি আইন? সাবস্ট্যান্টিভ ল। কিন্তু দণ্ডবিধির কিছু কিছু ধারা আছে পদ্ধতিগত নেচারের। কিভাবে? আমি একটু বলি, দেখেন। ওই যে 60 ধারায়, 60 ধারায় বলছে যে যে কোনো বর্ণনার কারাদণ্ড বলতে কি বোঝায়। 63 ধারায় বলছে যে যদি জরিমানা অত্যাধিক হবে না, আদালত সীমা নাই তবে কি হবে না, অত্যাধিক হবে না। তারপরে 65 ধারায় বলছে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে কি হবে। 57 ধারায় বলছে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে কি হবে। 66 ধারায় বলছে যে যাবজ্জীবন, সরি, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে অর্থদণ্ড অনাদায় যে কারাদণ্ডটা হবে এটা কি সশ্রম নাকি বিনাশ্রম। 67 ধারায় বলছে যে শুধু অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডটা কি হবে। 68 ধারায় বলছে দণ্ডবিধির যে যে অর্থদণ্ড দিল, অর্থদণ্ডের টাকা যদি পরিশোধ করে দেয় অর্থদণ্ড বাতিল। তো এরকম এই বিধিবিধান গুলোতে কিন্তু কোনো শাস্তির কথা বলে নাই। তাহলে দণ্ডবিধির এই ধারাগুলো কি নেচারের? প্রসিডিউরাল নেচারের। বাট দণ্ডবিধি সামগ্রিকভাবে একটা কি আইন? তত্ত্বগত আইন। ঠিক একই ভাবে ফৌজদারি কার্যবিধি সামগ্রিকভাবে কি আইন? পদ্ধতিগত আইন। কিন্তু ফৌজদারি কার্যবিধির কিছু ধারা আছে সাবস্টেন্টিভ নেচারে। 250 ধারা, মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ 1000 টাকা পর্যন্ত হতে পারে, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে 500 টাকা, ইন এডিশন টু, এর অতিরিক্ত হিসেবে 3000 টাকা পর্যন্ত জরিমানা বা 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাহলে ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন হলেও ফৌজদারি কার্যবিধির কিছু কিছু জায়গায় কি আলোচনা করা হয়েছে? শাস্তি আলোচনা করা হয়েছে। তো এই কারণে তামাদি আইন সামগ্রিকভাবে একটা পদ্ধতিগত আইন, বাট তামাদি আইনের দুইটা ধারা কি নেচারের? তত্ত্বগত টাইপের। তামাদি আইন শুধুমাত্র বর্ণনা করে যে কোন নির্ধারিত মেয়াদ পর্যন্ত মামলা করার অধিকার প্রয়োগ করা যায়। এরপর আমরা চলে আসি, দেখেন। তামাদি মেয়াদ শেষে মকদ্দমা দায়ের করে অধিকার বলবৎ করা বারিত বারিত হলেও উক্ত অধিকার বলবতের অন্য কোনো পন্থা থাকলে তামাদি আইন তাতে কোনো বাধা সৃষ্টি
করে না। একটু আগে উদাহরণ দিছি না, এই যে দেখেন, তামাদি মেয়াদ শেষে মকদ্দমা দায়ের করে অধিকার বলবৎ করা বারিত করা হলেও উক্ত অধিকার বলবতের, আন্ডারলাইন করবেন, অন্য কোনো পন্থা থাকলে তামাদি আইন তাতে কোনো বাধা সৃষ্টি করে না। যেমন সময় অতিক্রান্ত হওয়ার পর অর্থ আদায়ের মকদ্দমা দায়ের বারিত হলেও এক্ষেত্রে উক্ত অর্থ পাওয়ার অধিকার কি হয় না, বিলুপ্ত হয় বিলুপ্ত না। হয় না। ওই যে উদাহরণ একটা দিয়ে দিবেন, দোকানদার। দোকানদারের উদাহরণ দিয়ে দিবেন। তো এখানে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কথা আছে, দেখেন, প্রশ্নের মার্ক বেশি হলে তামাদি আইনের ধারা এবং অনুচ্ছেদ সম্পর্কে সংক্ষেপে একটু কি করে দিবেন, অবশ্যই। আলোচনা করে দিবেন। মানে কিভাবে আলোচনাটা করবেন, যে তামাদি আইনে এত নির্দিষ্ট সময় শেষে মামলা দায়ের করলে মামলা আপিল এগুলা খারিজ হবে। তো এটা একটা কি পদ্ধতিগত ধারা, পদ্ধতিগত আইন। তারপরে 60 ধারায় বলছে যে যেদিন মামলা করে যদি বন্ধ হয়, ছুটির তাহলে তার যেদিন পরে খুলবে সেদিন দায়ের করা যাবে। তো এরকম একটু আলোচনা করে দিবেন। আচ্ছা, ব্যতিক্রমটা দেখেন, যদিও তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, কিন্তু এই নীতির ব্যতিক্রম সম্পর্কে তামাদি আইনের আন্ডারলাইন করবেন 26 থেকে 28 ধারায় আলোচনা করা হয়েছে। যেমন তামাদি আইনের 26 ধারায় সুখাধিকার অর্জন এবং 28 ধারায় বিরুদ্ধ দখলের মাধ্যমে সম্পত্তিতে সত্ত্ব অর্জন করার বিধান থাকায় উক্ত বিধান সমূহ তত্ত্বগত আইনের অধীনে পড়ে। যদি প্রশ্নের মার্ক বেশি থাকে, 26 ধারায় কি আছে একটু নিজের মতো করে লিখে দিবেন, 28 ধারায় কি আছে একটু নিজের মতো করে লিখে দিবেন। 26 মেইনলি 26 আর 28, আর মাঝখানের ধারাটা তো 26-এর সাথেই রিলেটেড। 26 থেকে 28-এ যদি আমরা আপত্তি থাকে থেকে কেটে ও লিখে দেন, 26 ও 28 দ্বারা আলোচনা করা হয়েছে। বুঝছেন? কোনো প্রশ্ন আছে কিনা? এই না ঘুমিয়ে চা খান। দেখেন, আচ্ছা, আমরা 2 নাম্বার প্রশ্নে আসি। আর চশমা তো আপনারে বলছি যে একটা রেখে যাবেন এই জায়গা, যাতে আনতে ভুলে গেলেও পড়বেন। হ্যাঁ, এই জায়গাটা ভাই আচ্ছা, আমরা 2-এর এতে চলে আসি। পক্ষগণ একমত হয়েও তামাদি মেয়াদ বৃদ্ধি করতে পারে না। তামাদি আইন 1908-এর 3 ধারার আলোকে বক্তব্যটি ব্যাখ্যা করুন। একটু বুঝেন, তামাদি আইনের 3 ধারা, তামাদি আইনের 3 ধারা আসলে কি বলছে? তামাদি আইনের 3 ধারায় বলছে যে প্রতিটা মামলা, আপিল বা দরখাস্ত দায়েরের একটা নির্দিষ্ট সময় আছে। মামলা, আপিল বা দরখাস্ত যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের না করেন, এরপরে যদি দায়ের করেন, তাহলে আপনার মামলা, আপিল বা দরখাস্ত আদালত খারিজ করে দিবে। এতে যে অপোনেন্ট এসে তাতে যদি আপত্তি নাও করে, অপোনেন্টের আপত্তি করার দরকার নাই, আদালত স্বপ্রণোদিত হয়ে খারিজ করে দিতে বাধ্য। এখন ধরেন একটা মামলা করার তামাদি মেয়াদ 6 মাস, এখন সে মামলা করছে এসে 7 মাস পরে, তার মানে তার তার তামাদি মেয়াদ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 7 মাস পরে এসে যদি মামলা করে, মামলা কি করবে, খারিজ করে দিবে। বুঝতে পারছেন? এখন এই খারিজ করতে আদালত বাধ্য, এতে বিবাদী এসে যদি আপত্তি নাও করে। এখন এই প্রশ্নে বলতেছে, যদি উভয় পক্ষ রাজি হয়েও আদালতকে বলে যে ওরা না, বা বিবাদী এসে বলতেছে যে ওরা না, আমার কোনো আপত্তি নাই, আপনি মামলাটা চালু করেন, বিচার করেন, বাদী বিবাদী দুজনেই রাজি, তবুও আদালত এই তামাদি মেয়াদ বৃদ্ধি করবে না। কারণ আদালত যদি এই তামাদি মেয়াদ, 2 পক্ষ রাজি, আদালত যদি বৃদ্ধি করে, তাহলে সেটা আইনের কি হবে, লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তাহলে আদালতের যে কর্মকাণ্ড এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, যে আইনে নাই বাট তারপরে উনি এই জিনিস করছে। তার মানে নির্দিষ্ট সময় শেষে যদি এটা শেষ হয়ে যায়, তাহলে এটা আর বৃদ্ধি করার কোনো বিধান নাই। দেখেন ভূমিকা, তামাদি আইন 1908-এর বিধান অনুসারে কোন মামলা, আপিল বা অন্যান্য দরখাস্ত দায়েরের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আইনে নির্ধারিত সময়ের মধ্যে কোন মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে না পারলে আদালত উক্ত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ করে দিতে বাধ্য এবং পরবর্তীতে পক্ষগণ একমত হয়েও উক্ত সময় বৃদ্ধি করতে পারবেন।
আচ্ছা দেখেন, তামাদিতে বারিত মকদ্দমা, তামাদিতে বারিত মকদ্দমা আসলে কাকে বলে? এটা ওই নির্দিষ্ট সময় শেষে যদি আপনি কোনো মামলা দায়ের করেন, তাহলে সেই মামলাটা তামাদিতে বারিত। এটাই বলছে তামাদি আইনের 3 ধারায়। মানে সেই মামলাটা তো খারিজ করে দিবে নির্দিষ্ট সময় শেষে, আর এই যে মামলাটা নির্দিষ্ট সময় পরে দায়ের করা হয় সেটারই বলে তামাদিতে বারিত মকদ্দমা। দেখেন, তামাদি বলতে বোঝায় মকদ্দমা দায়ের করার একটি নির্দিষ্ট সময়কে। আন্ডারলাইন করেন, তামাদি বলতে বোঝায় মকদ্দমা দায়ের করার একটি নির্দিষ্ট সময়। সময়কে। কোনো মামলা আপিল বা আবেদন করার নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের বর্ণনা তামাদি আইনের প্রথম তফসিলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তামাদি আইনের 3 ধারা অনুযায়ী প্রথম তফসিলে বর্ণিত সময়সীমার মধ্যে মামলা আপিল বা দরখাস্ত না করে উক্ত সময়, আন্ডারলাইন করবেন, অতিক্রান্ত হওয়ার পর তা করা হলে আদালত মামলা বা দরখাস্ত খারিজ করে দেয়। এটাই তামাদির মেয়াদ। সুতরাং মামলা, দরখাস্ত বা আপিল নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর মকদ্দমা দায়ের করলে এবং এই সম্পর্কে বিবাদী পক্ষ যদি কোনো প্রশ্ন উত্থাপন নাও করে, তবুও মামলাটি খারিজ হয়ে যাবে। একেই, একটু লাস্টে লেখেন, একেই তামাদিতে বারিত মকদ্দমা বলে। একেই তামাদিতে বারিত মকদ্দমা বলে। আচ্ছা, উদাহরণে চলে আসি আমরা। উদাহরণ: জব্বার তার দখলে থাকা স্থাবর সম্পত্তি থেকে বেদখল হন এবং তার 12 বছর পর তিনি আদালতে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের জন্য মকদ্দমা দায়ের করেন। 12 বছর পরে, আন্ডারলাইন করেন, কয় বছর পরে? জব্বারের এই মকদ্দমা তামাদিতে বারিত হবে। কারণ তামাদি আইন 1908-এর প্রথম তফসিলের 142 নং অনুচ্ছেদে উল্লেখ আছে যে বেদখলকৃত সম্পত্তি দখল সহ সম্পত্তির সত্ত্ব সহ দখল লাভের জন্য যেদিন সম্পত্তি থেকে বেদখল হয় তার 12 বছরের মধ্যে মকদ্দমা দায়ের করতে হবে। বাট সে মামলাটা দায়ের করেছে কবে? তাহলে তার মামলাটা কি দ্বারা বারিত হবে? তামাদি দ্বারা পারিত হবে। এখন আমরা চলে আসি যে পক্ষগণ একমত হয়েও তামাদি মেয়াদ বৃদ্ধি করতে পারবে না। এটা আসলে কি? ধারা 3 অনুসারে তামাদি আইনে নির্ধারিত সময় উত্তীর্ণ হবার পরে মামলা, আপিল ও দরখাস্ত দাখিল করা হলে এবং এই সম্পর্কে বিবাদী যদি তামাদি প্রশ্ন, আন্ডারলাইন করেন, উত্থাপন নাও করেন, তবুও উক্ত মামলা বা আপিল বা দরখাস্ত আদালত খারিজ করে দিবেন। অর্থাৎ ধারা 3 অনুসরণ করা আদালতের জন্য, আন্ডারলাইন করবেন, বাধ্যতামূলক। এটি আদালতকে তামাদিতে বারিত কোনো মকদ্দমা আপিল বা দরখাস্ত খারিজের ক্ষমতা দেয়। সেখানে বিবাদী এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেছে কিনা তা অপ্রাসঙ্গিক। পক্ষগণ একমত হয়ে তামাদির মেয়াদ বৃদ্ধি করলেও এক্ষেত্রে আদালতের কাছে তা বিবেচ্য বিষয় হবে না। তার কারণগুলো হলো, দেখেন, কারণগুলো হলো কি কি? এটা আদালতের বাধ্যতামূলক দায়িত্ব, মানে আইনে যা আছে সেটা অনুসরণ করা তো আদালতের জন্য অবশ্যই কি বাধ্যতামূলক। তারপরে দেখেন, আইনের বিধান বহির্ভূত কোনো চুক্তি আদালতের কাছে সব সময় অগ্রাহ্য হবে। মানে আইনে বলছে সময় বৃদ্ধি করা যাবে না, বাট আপনি বাদী বিবাদী এক, দুইজন রাজি হয়েছেন, বাট এটা তো আইনের বিধান বহির্ভূত না। তাহলে আইনের বিধান বহির্ভূত কোনো চুক্তি সবসময় আদালতের কাছে কি হবে? অগ্রাহ্য হবে, তাতে বাদী বিবাদী যতই এক থাকুক না কেন। নাগরিকের বৈধ অধিকার হতে বঞ্চিত করবার জন্য সরকার বা সরকারি সংস্থার তামাদি অজুহাত প্রত্যাশিত নয়। নাগরিকের বৈধ অধিকার হতে বঞ্চিত করার জন্য বলছে যে সরকার বা সরকারি সংস্থার তামাদি অজুহাত প্রত্যাশিত নয়। অনেক সময় কোন মামলার বিবাদী হয় সরকার বা বাদী হয় সরকার। এখন সরকার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দেখা গেল সে কোনো মামলা করতে পারে না বা কোনো দরখাস্ত দাখিল করতে পারে নাই, তখন নাগরিকের সাথে আতাত করছে যে আপনি বলেন যে আমরা, আপনার কোনো আপত্তি নাই, বাট এটা বললেও আদালত কি বৃদ্ধি কি করবে বলেন? করবে না। তারপরে দেখেন, তামাদি আইনের মতো পদ্ধতিগত আইনকে লঙ্ঘন করে পক্ষরা তামাদি মেয়াদ বৃদ্ধি করলে আইনের লঙ্ঘন হবে, যা জনশৃঙ্খলা বজায় রাখার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। অবশ্যই যদি পক্ষরা এই আইন লঙ্ঘন করে তামাদি মেয়াদ বৃদ্ধি করে, তাহলে জনশৃঙ্খলা বজায় রাখার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে।
সমাজে তখন আইন লঙ্ঘনের বিধান একটা নজির হয়ে থাকবে, যে আইনে এই কথা আছে, তারপরেও আদালত অমুকের দুইজনের কথা শুনে এই ধরনের রায় দিছে, তখন এটা একটা মানে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। তো এখন আমরা একটু চলে আসি যে ধারা 3-এর সাথে রেস জুডিকাটার কোনো সম্পর্ক আছে কিনা। এই আনোয়ার উলক সাহেব বলেন, তামাদি আইনের 3 ধারায় কি বলছে, বললে কি হবে? খারিজ হবে। আর অনুপ, রেস জুডিকাটা কারে বলে? ডেপুটিটা হচ্ছে স্যার যে কোনো মামলা আগে মানে দায়ের করা হয়েছে, কিন্তু দায়ের করার পরে পরে সেটার মানে বিচার আরেকটা দায়ের করা হয়, দুটো মামলা মানে একই ই থাকবে। আর একটা খারিজ হয়েছে ওই বিষয় নিয়ে ওই পক্ষগণ যদি আবার একবার যে মামলার বিচার একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে হয়ে গেছে, দ্বিতীয়বার সেই বিচার আর অনুষ্ঠিত হলে দ্বিতীয় বিচার খারিজ হবে, দ্বিতীয় মামলাটা কি হবে? খারিজ হবে। এটাই হচ্ছে তো রেস জুডিকাটা। এখন বলতেছে যে 3 ধারা অনুসারে যে মামলাটা একবার খারিজ করলো, সেই মামলা কি কয়দিন পর আবার দায়ের করা যাবে কিনা। এক্ষেত্রে এই যে যে প্রথম মামলাটা যে খারিজ হলো, এটা কি মামলা নিষ্পত্তি হিসেবে গণ্য হবে কিনা, বুঝেন কিনা? ধরেন আমি একটা মামলা করতে গেছিলাম, আমার মামলাটা বললো যে তামাদি মেয়াদ নাই, খারিজ করে দিছে। 6 মাস পরে গিয়ে ওই মামলা আবার দায়ের করতে গেছি, তাহলে ওই মামলা যদি একবার বিচারও ধরেন আদালত বিচার শুরু করতে, তাইলে আমি কি এর আগের মামলার রেফারেন্স এখানে দেখাইতে পারবো কিনা যে ওনার যে এর আগে কিন্তু এই মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে, তাই এই মামলার বিচার কি হবে? পারিত হবে। আচ্ছা দেখেন, পারবো। দেখেন 3 ধারা অনুযায়ী তামাদিতে বারিত মোকদ্দমা খারিজ হলে উক্তরূপ মোকদ্দমার আর্জি খারিজ হলে তা এক প্রকার খারিজ বলে গণ্য হবে। পরবর্তীতে কারণে ওই একই মামলার কারণের ভিত্তিতে মোকদ্দমা করলে পূর্ববর্তী মোকদ্দমা নিষ্পত্তিকৃত বিচার্য বিষয় বলে তা বারিত করা। বুঝেন কিনা? যদি পরের মামলা বিচারও শুরু হয়, তখন আপনি আগের মামলা কি দেখাবো? রেফারেন্স দেখাবো যে ওনার এর আগের মামলাটা কিন্তু কি হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। আর আগে যেহেতু একই বিচার্য বিষয় না একই পক্ষগণের মধ্যে একবার মামলা খারিজ হয়ে গেছে, তাই পরবর্তী মামলার বিচার রেস জুডিকাটা দ্বারা পালিত হবে। বুঝতে পারছেন? তাহলে তামাদি আইনের 3 ধারার সাথে রেস জুডিকাটার সম্পর্ক আছে কিনা? আছে। এবং 3 ধারার ক্ষেত্রে রেস জুডিকাটার বিধান অবশ্যই কি প্রযোজ্য। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনাদের মনে আছে কিনা? আসমা খানম বলেন, আরজি খারিজ আর মামলা খারিজের মধ্যে পার্থক্য কি? কি কি? আচ্ছা, জি, সাধারণত আমরা দেওয়ানি কার্যবিধি শেষ করেছি। দেওয়ানি কার্যবিধি অনুসারে মামলা খারিজ হচ্ছে একটা আদেশ, এবং এটা আপিলেবল হতে পারে, নন আপিলেবলও, মানে আপিল অযোগ্য হতে পারে, আপিল যোগ্য হতে পারে। বাট আরজি খারিজ সর্বদা একটা ডিক্রি। আরজি খারিজ কি একটা ডিক্রি, এবং আরজি খারিজের বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। এখন প্রশ্ন এসে যায় যে তামাদি আইনের তিন ধারায় নির্দিষ্ট সময় শেষে যদি আপনি কোনো মামলা দায়ের করেন, তাহলে ঠিকই আরজি খারিজ করে না মামলা খারিজ করে? মামলা খারিজ করে। এখন যদিও এটা মামলা খারিজ, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে আরজি খারিজ, মানে নাম মামলা খারিজ কিন্তু এটা একটা ডিক্রি। কারণ তামাদি আইনের 3 ধারায় মামলাটা খারিজ করতেছে কেন? মামলাটা তামাদি দ্বারা পারিত, তাই এজন্যই তো খারিজ করতেছে। আবার আমরা যদি আরজি খারিজের 27-11 বিধান দেখি, ওই জায়গায় 4টা কারণ আছে। কজ অফ অ্যাকশন না থাকলে, মূল্যমান কম দেখাইলে, কোর্ট ফিস কম দিলে, আর অন্য কোনো আইন দ্বারা পারিত হলে। তো অন্য কোনো আইন দ্বারা পারিত মানেই তো ওই যে নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে করি নাই, এই কারণে তো তামাদি আইনের 3 ধারায় মামলাটা কি করে দিচ্ছে, খারিজ করে দিচ্ছে। তাহলে তামাদি আইনের 3 ধারায় যেটা মামলা খারিজ, দেওয়ানি কার্যবিধির 27-11 বিধি অনুসারে সেটা কি আরজি খারিজ। তাহলে তামাদি আইনের 3 ধারায় যদিও এটার নাম মামলা খারিজ, বা প্রকৃতপক্ষে এটার নাম কি আরজি খারিজ।
যদিও নাম আমাদের তানভীর হোসেন, কিন্তু তার বাড়ির নাম তো মিন্টু। বুঝতে তো এই যে তামাদি আইনের 3 ধারায় যে মামলা খারিজ, এটা প্রকৃতপক্ষে আদি খারিজ, এবং এই মামলা খারিজ হচ্ছে একটা কি ডিক্রি। আচ্ছা, এখন আমরা দেখি একটু থার্ড ব্র্যাকেটের মধ্যে আসি। দেখেন, এটা আপনাদের প্রশ্নের অংশ না, বাট যদি কখনো প্রশ্নে আসে তাহলে লিখতে হবে যে আপিল আদালত কর্তৃক তামাদি বাড়িত আপিল গৃহীত এবং নিষ্পত্তিকৃত হলে এর আইনগত পরিণতি কি। মানে বিষয়টা হলো যে আমরা তামাদি আইনের 3 ধারা অনুসারে জানি কি, যে মামলা, আপিল বা অন্যান্য দরখাস্তের একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে। এখন ধরেন আপিল আদালতে মৃত্যুদণ্ডের আপিল করার তামাদি মেয়াদ 7 দিন। এখন আসামি গিয়ে আপিল করছে 10 দিন পরে, এবং আমরা একটু পরে পড়বানি যে উম, দরখাস্ত আপিলের ক্ষেত্রে বিলম্ব, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এগুলা নাও করতে পারে, তাহলে তার আবেদন করতে হবে কিসের, বিলম্ব মওকুফের। বিলম্ব মওকুফ মানে আপনার সাফিসিয়েন্ট কজ শো করতে হবে যে আমি অসুস্থ ছিলাম, বা ব্লা ব্লা ব্লা, অন্য কোনো যৌক্তিক কারণ ছিল যে কারণে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারি না, ইওর অনার আমার যতদিন বিলম্ব হয়েছে আমার বিলম্বটা কি করা হোক, মওকুফ করা হোক, এবং আমার আপিলটা গ্রহণ করা হোক। এখন বিলম্ব মওকুফ করলে সেটা ভিন্ন কথা, কিন্তু ধরেন একটা আপিল দায়ের করার কথা ছিল 7 দিন, আমি বিলম্ব মওকুফের কোনো যৌক্তিক কারণ দেখাই নাই, আদালত ঠিকই আমার আপিল গ্রহণ করছে এবং কি করছে, নিষ্পত্তি করছে। তার মানে আদালত কি এখানে আইনের ব্যত্যয় ঘটাইছে কিনা বলেন। মানে সে তো বিলম্ব মওকুফের ধরেন আবেদনও করে নাই, আবার আপিলটাও করছে নির্দিষ্ট সময়ের পরে, এবং আদালত সেই আপিল গ্রহণ করছে এবং নিষ্পত্তিও করছে। তার মানে আদালত যে কাজটা, আপিল আদালত যে কাজটা করছে সেটা অবশ্যই কি হয়েছে, বেআইনি বা আইনের লঙ্ঘন হয়েছে। তো পরীক্ষার প্রশ্নে জানতে চেয়েছে যে আপিল আদালত কর্তৃক তামাদি বাড়িত আপিল গৃহীত ও নিষ্পত্তিকৃত হলে এর আইনগত পরিণতি কি। আলোচ্য অংশে মূল বিচারিক আদালতের মতো আপিল আদালতও তামাদিতে বাড়িত কোনো আপিল সরাসরি খারিজ করে দিবেন, এতে বিরোধী পক্ষ আপত্তি উত্থাপন করলো কিনা তা বিবেচ্য বিষয় নয়। যদি আপিল আদালত তামাদি বাড়িত আপিল গ্রহণ করে এবং নিষ্পত্তিও করে, তা আন্ডারলাইন করবেন 3 ধারার বক্তব্য অনুযায়ী খারিজ বলে গণ্য হবে। তামাদি বাড়িত আপিল নিষ্পত্তি করা হলে তা আদালতের এখতিয়ার বহির্ভুত কাজ বলে গণ্য হবে, আর এখতিয়ারের বাইরে আদালতের যে কোনো কাজই বাতিল বলে গণ্য। এখন আপিল আদালত যদি নিষ্পত্তি করে, এই সিদ্ধান্ত কিন্তু রিভিশনে গিয়ে কি থাকবে না, বহাল থাকবে না। উদাহরণ দেখেন, তামাদি আইনে উল্লেখিত 7 দিনের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপিল দায়ের করলো, কিন্তু বিলম্ব মওকুফের আবেদন করেনি। আপিল আদালত এরূপ আপিল গ্রহণ করে নিষ্পত্তি করে, এখানে এরূপ নিষ্পত্তির কোনো কার্যকারিতা নাই। এবং এই যে সে বিলম্ব মওকুফের আবেদন করে নাই, বাট তারপরেও আপিল সে কি করছে, গ্রহণ করে নিষ্পত্তি করছে, তাহলে এই ক্ষেত্রে এই যে যে নিষ্পত্তিটা করলো এটা কি অবৈধ হয়েছে না। আর এরূপ নিষ্পত্তির কোনো কি থাকবে না, কার্যকারিতা থাকবে না। আপনি যদি এই আদেশের বিরুদ্ধে রিভিশনে যান, তাহলে এই আপিল আদালতের এই সিদ্ধান্ত কি হিসেবে গণ্য হবে, বাতিল হিসেবে গণ্য হবে। তাহলে এই অংশের প্রশ্নটা কি বুঝতে পারছেন, যে আপিল আদালত কর্তৃক তামাদি বাড়িতে আপিল যদি গৃহীত হয় এবং নিষ্পত্তি করে, তাহলে তার আইনগত পরিণতি কি হবে। জি। পরের অংশে আমরা চলে আসি। এটাও আপনাদের মূল প্রশ্নের অংশ না, বাট এটা আমাদের জানতে হবে। ধারা 4, কোন মামলা, আপিল বা দরখাস্তের মেয়াদ আদালতের ছুটির দিনে শেষ হলে এর আইনগত পরিণতি কি হবে। অর্থাৎ আপনি একটা মামলা দায়ের করতে গেলেন, সর্বশেষ দিন ওই দিন দেখা গেল শুক্রবার, ওই দিন দেখা গেল 26শে মার্চ, ওই দিন আদালত ছুটি আছে, তাহলে আমাদের 4 ধারায় বলছে মামলা, আপিল বা অন্যান্য দরখাস্ত দায়েরের শেষ দিন যদি ছুটির দিন হয়, পরবর্তীতে যেদিন খুলবে সেই দিনই হবে কি, শেষ দিন। তবে এখানে একটা কথা আছে, এটা আজকে একটু পরে পড়বানি, একটা সমস্যামূলক প্রশ্ন আছে যে আদালত খোলা কিন্তু বিচারক ছুটিতে। সেক্ষেত্রে ধরে নেওয়া হবে মানে ওই দিনই আপনাকে দায়ের করতে হবে, কারণ দেওয়ানি যে কোনো জিনিস দাখিল করতে হয় সেরেস্তাদারের কাছে। মামলা দাখিল করবে কার কাছে, সেরেস্তাদারের কাছে। বিচারক ছুটিতে থাকলে এটা কোনো বিষয় না। দেখেন,
কোন মামলা আপিল বা দরখাস্তের মেয়াদ আদালতের ছুটির দিন শেষ হলে আবেদনকারী তামাদি আইনের আন্ডারলাইন করবেন 4 ধারা অনুযায়ী পরবর্তী যেদিন আদালত খুলবে সেদিন মামলা আপিল বা দরখাস্ত দায়ের করতে পারবে। পরবর্তী যেদিন খুলবে, কারণ 4 ধারায় বলা হয়েছে যে আদালত বন্ধ থাকার দিন যদি কোনো মামলা আপিল বা দরখাস্ত রুজু বা দাখিল করা শেষ দিন হয়, সেক্ষেত্রে যেদিন আদালত পুনরায় খুলবে সেদিন উক্ত মামলা আপিল বা দরখাস্ত রুজু বা দায়ের করা যাবে। উদাহরণ দেখেন, জেলা জজ আদালতে সহকারী জজের ডিগ্রির বিরুদ্ধে আপিল করার শেষ দিন সরকারি ছুটি থাকায় আদালত বন্ধ ছিল। এক্ষেত্রে আপিলকারী পরদিন আপিল দায়ের করতে পারে। পরদিন মানে হলো যেদিন আদালত খোলা থাকে। যদি এরকম আছে 10 দিন টানা বন্ধ, যেদিন খুলবে সেই দিন। তাহলে আনারুল হক সাহেব বলেন 4 ধারায় কি বলছে? আমার শেষ দিন যদি আদালত না বন্ধ থাকে সেদিন করবে। পরের দিন আচ্ছা, তো আমরা জি দেখেন ডিক্রির আচ্ছা, আমরা এখানে বি নাম্বার প্রশ্নটা একটু দেখি। একটি দেওয়ানি মকদ্দমায় রায় প্রচারিত হয় 10/9/2015 খ্রিস্টাব্দ তারিখ, মানে সেপ্টেম্বর মাসের 10 তারিখ 2015 সাল। ডিক্রি প্রস্তুত হয় 16/9/2015 খ্রিস্টাব্দ তারিখ। আমরা জানি যে আগে দেয় রায়, আর রায়ের 7 দিন পরে দেয় কি ডিক্রি, বাট ওই ডিক্রিতে রায়ের তারিখে উল্লেখ থাকবে, মানে রায়ও কিন্তু ওই 10 তারিখ উল্লেখ থাকবে, 16 তারিখ। মানে ডিক্রিতে 10 তারিখের, যদিও ডিক্রিটা দিছে 16 তারিখ, বা ডিক্রিটির তারিখ হবে কোন তারিখ, রায়ের যে তারিখ সেই তারিখ। এবং এই বিধানটা আছে আমাদের 20 আদেশের 7 বিধিতে। দেখেন, ডিক্রিতে রায়ের প্রতিফলন না ঘটায় ডিক্রিদার, এই অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন নাকি বেঁধে বেঁধে যাচ্ছে? হ্যালো? স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। ডিক্রিতে রায়ের প্রতিফলন না ঘটায় 30/9 মানে সেপ্টেম্বরের 30 খ্রিস্টাব্দ তারিখে ডিক্রি সংশোধনের নিমিত্তে একটি দরখাস্ত দাখিল করলে 30/10 30শে অক্টোবর 2015 তারিখে তা সংশোধিত হয়। বুঝেন, রায় দিছে 10 সেপ্টেম্বর 2015 সালে, ডিক্রি 16 সেপ্টেম্বর 2015, ডিক্রি সংশোধনের দরখাস্ত দিয়েছে 30শে সেপ্টেম্বর 2015। 2015 সালের অক্টোবর মাসের 30 তারিখে ডিক্রিটা কি করছে, সংশোধন করছে। ডিক্রি জারির মামলাটি করা হয় 30/10/2018 খ্রিস্টাব্দ। এখন জারি মামলাটা করছে 18 সালে, মানে কয় বছর পরে, 3 বছরের মধ্যে আর কি, একেবারে শেষ দিন। জি হ্যাঁ, উক্ত ডিক্রি জারির মামলাটি তামাদি বাড়িত কি, দ্য লিমিটেশন অ্যাক্টের প্রাসঙ্গিক বিধান উল্লেখ পূর্বক উত্তর দিন। এখন একটা বিষয় শুনেন, যদি আপনি ডিক্রি প্রস্তুত হয়েছে, রায় দিছে 10 নয়, ডিক্রি প্রস্তুত হয়েছে 16 নয়, কিন্তু ডিক্রিতে উল্লেখ থাকে কোন তারিখ, রায়ের তারিখ। আপনি যদি 10 সেপ্টেম্বর 2015 থেকে 3 বছর কাউন্ট করেন, তাহলে কিন্তু আপনার জারি মামলার তামাদি মেয়াদ শেষ। আর যদি ডিক্রি যেদিন সংশোধন করেন, সংশোধন হয়েছে 30 অক্টোবর 2015, আর জারি মামলা করছে কততে, 30/10/2018, মানে 3 বছরের একেবারে শেষ দিন, 3 বছরের একেবারে শেষ দিন, তাহলে কিন্তু আপনার মানে বাড়িতো হবে না। এখন কি বলে, এই দরখাস্তটা যে করছে এটা কি তামাদি দ্বারা বাড়িতো হবে কিনা শুনেন। হ্যাঁ শুনেন, আমাদের তামাদি আইনের 182 অনুচ্ছেদে বলছে যে ডিক্রি জারির আবেদন করতে হবে 3 বছরের মধ্যে।
আর ডিগ্রিটা যদি নিবন্ধিত হয় কয় বছরের মধ্যে, তখন এই জায়গায় নিবন্ধনের কোনো কথা বলে নাই। এখন এখানে একটা বিধান আছে, তামাদি আইনের 182 অনুচ্ছেদে বলছে যে ডিগ্রিটা যদি কোনো কারণে সংশোধিত হয়, তাহলে জারি মামলা করতে হবে ওই সংশোধনের তারিখ হচ্ছে 3 বছর, যেদিন ডিগ্রি দিছে সেই দিন থেকে 3 বছর না। তাহলে ডিগ্রিটা সংশোধিত হয়েছে কত সালে? 30/10/2015। তাহলে জারি মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে 30/10 থেকে, 10/9 থেকে না কিন্তু, 30/10 থেকে। তাহলে এই জায়গায় জারি মামলা সে সময়ের মধ্যেই করছে, যদি আর একদিন দেরিতে করতো তাহলে কি হতো? বাড়িতে তামাদি দ্বারা বারিত হতো। আচ্ছা, আমরা একটু করি বিচার্য বিষয়। জি, উক্ত ডিগ্রি জারির মামলাটি তামাদি বারিত কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা, আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে যে রায় প্রচারের 6 দিন পর 16/9/2015 তারিখে ডিগ্রি প্রস্তুত হয়। ডিগ্রিতে রায়ের প্রতিফলন না ঘটায় ডিগ্রিদার 30/9/2015 তারিখে ডিগ্রি সংশোধনের নিমিত্তে একটি দরখাস্ত দাখিল করলে 30 দিন পর 30/10/2015 তারিখে তা সংশোধিত হয় এবং ডিগ্রি জারির মামলাটি দায়ের করা হয় 3 বছরের মধ্যে, অর্থাৎ 30/10/2018 তারিখে। ডিগ্রি সংশোধনের জন্য দাখিলকৃত দরখাস্ত সংশোধিত হয়ে 30/10/2015 তারিখে ডিগ্রিটি জারি করার জন্য মামলা দায়ের করে 30/10/2018 তারিখে, অর্থাৎ ডিগ্রিটি সংশোধিত হওয়ার বরাবর 3 বছরের মধ্যে জারির আবেদনটি করা হয়েছে। সুতরাং জারির মামলাটি তামাদিতে বারিত হবে না। তামাদি আইনের 182 অনুচ্ছেদ অনুযায়ী ডিগ্রি জারির প্রথম দরখাস্ত দায়ের করতে হয় 3 বছরের মধ্যে। যেহেতু ডিগ্রি তার 3 বছরের মধ্যে আলোচ্য ঘটনায় জারির দরখাস্তটি দায়ের করেছেন, তাই দরখাস্তটি তামাদিতে বারিত হবে না। এছাড়া তামাদি আইনের 182 অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি ডিগ্রিটি নিবন্ধিত হয় তাহলে জারি মামলা 6 বছরের মধ্যে দায়ের করা যায়। সুতরাং তামাদি আইন 182 অনুচ্ছেদের বিধান অনুযায়ী উক্ত ডিগ্রি জারি মামলাটি তামাদিতে বারিত হবে না। এখানে আরেকটা কথা একটু লিখতে হবে, লিখবেন যে তামাদি আইনের 182 অনুচ্ছেদ অনুসারে যদি কখনো ডিগ্রি সংশোধিত হয় তাহলে ওই সংশোধনের ডেট থেকে জারি মামলা তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এই যে একেবারে রায় থেকে সিদ্ধান্তের উপরে লেখেন, লেখেন যে এছাড়া তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুসারে বিশ না 182, তামাদি আইনের 182 অনুচ্ছেদ অনুসারে যদি ডিক্রিটি সংশোধিত হয়, যদি ডিক্রিটি সংশোধিত হয় তাহলে উক্ত সংশোধনের তারিখ থেকে তাহলে উক্ত সংশোধনের তারিখ থেকে ডিক্রি জারির তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে। ডিগ্রি জারির তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে। তাহলে এখানে এটা হলো মেইন ব্যাখ্যা, এটা প্রশ্নের ভিতরে দিয়ে দিবেন। বিষয়টা হলো যে এখানে একটা জিনিস দেখেন, যদিও ডিগ্রি দিতে 10/9-তে, মানে রায় যেদিন ডিগ্রিও কিন্তু সেদিন, যদিও ডিগ্রি 7 দিন পরে দিছে, বা ডিগ্রির তারিখ থেকে কিন্তু 10/9, কিন্তু 10/9 থেকে এই জায়গা জারি মামলা গণনা হতো তামাদি মেয়াদ যদি ডিগ্রিটা কখনো সংশোধিত না হতো। ডিগ্রিটা যেহেতু সংশোধিত হয়েছে তাহলে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যেদিন সংশোধিত হয়েছে সেদিন থেকে 3 বছর, সেদিন থেকে। বুঝতেন? আমরা চলে আসি ঘটনার বর্ণনা, C নাম্বার প্রশ্ন। আচ্ছা, আর একটা কথা একটু বলে রাখা ভালো, এই জায়গা যদিও আমরা ঘটনা বর্ণনা লিখছি, বাট অ্যাকচুয়ালি ঘটনার বর্ণনাতে এই দুইটা লাইন বাদ দিতে হবে, কি জানতে চাওয়া হয়েছে সেটা বাদ দিতে হবে।
ওই যে উক্ত প্রথমটা যদি আমরা দেখি, উক্ত ডিগ্রিজারি মামলাটি তামাদি বাড়িত কি, তাহলে লিমিটেশন অ্যাক্ট 1908 প্রাসঙ্গিক বিধান উল্লেখ করবে উত্তর দিন। এটা থাকবে না, ঘটনার বর্ণনা হবে খ্রিস্টা তারিখে তারিখে। আর এই দুইটা লাইন চলে আসবে কিসে, বিচার্য বিষয়, যে জারি মামলাটি তামাদিতে বাড়িতে হবে কিনা তা আলোচনা করতে হবে। আচ্ছা, আমরা সি তে চলে আসি। ধরুন একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করা নির্ধারিত তামাদি মেয়াদের শেষ ছিল 14/10/2020, মানে অক্টোবর মাসের কয় তারিখ, 14 তারিখ 2020 সাল। 15/10/2020 খ্রিস্টাব্দ তারিখ দেওয়ানি আদালত খোলা ছিল, শেষ দিন ছিল 14 তারিখ, বাট 15 তারিখ কি ছিল, খোলা ছিল। এবং সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারক ওই দিন পর্যন্ত ছুটিতে ছিলেন, মানে 15 তারিখ পর্যন্ত ছুটিতে ছিলেন। 15/10/2020 খ্রিস্টাব্দ তারিখে, আচ্ছা এই জায়গা কিন্তু এই দুই লাইন পড়ে এটা কিন্তু বোঝা এখনো যায় নাই যে 14/10 কি খোলা নাকি বন্ধ, খোলা বন্ধ কি বোঝা গেছে, যায় না। এই জায়গা জাস্ট বলছে 15 তারিখ খোলা ছিল। আচ্ছা, যেদিন খোলা ছিল 15/10/2020 খ্রিস্টাব্দ তারিখে বাদীর বাবা মৃত্যুবরণ করেন। বাদীর বাবা যেদিন মামলাটা দায়ের করবে, মানে বাদীর বাবা মারা গেছে 15 তারিখে, বাট শেষ দিন ছিল কয় তারিখে, 14 তারিখে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই 14 তারিখ খোলা নাকি বন্ধ। 13/10/2020 এবং 14/10/2020 তারিখ সাপ্তাহিক ছুটির দিন। এই যে এসে আমরা জানলাম যে শুধু 14 তারিখ না, 13 তারিখও কি ছিল, ছুটি ছিল, বাট আমাদের শেষ দিন ছিল কবে, 14 তারিখ। ওই দিন ছিল ছুটির দিন, তাইলে চার ধারার ব্যাখ্যা অনুসারে মামলা দায়ের হবে কয় তারিখ, কিন্তু এই জায়গায় বলতেছে 15 তারিখ বিচারক ছিল কি, ছুটিতে। ঠিক আছে, আবার বাদীর বাবাও মারা গেছে কয় তারিখে, 15 তারিখে। তার মানে এই জায়গা 15 তারিখ খোলা, বাট বিচারক ছুটিতে, বাদীর মামলাও গেছে 15 তারিখে, বাদীর বাবাও মারা গেছে 15 তারিখে, সরি। 16/10/2020 তারিখ সরকার ঘোষিত দেশব্যাপী বিশেষ ছুটি ছিল। 15 তারিখ খোলা, বাট আবার 16 তারিখ কি, ছুটি। 12/10/2020 এবং 17/10/2020 তারিখ কর্মদিবস ছিল। মানে আগে যদি যাই, যেহেতু 13-14 ছুটি ছিল, 12 তারিখ খোলা ছিল, আর পরে যদি যাই 16 তারিখের পরের দিন 17 তারিখ কর্মদিবস ছিল। এই সংশ্লিষ্ট আইন উল্লেখ মোকদ্দমাটি দায়ের করার সর্বশেষ তারিখ নির্ধারণ করুন। কোন দিন মামলাটা দায়ের করা যাবে? দেখেন, আমাদের 13 তারিখ ছুটি, 14 তারিখ ছুটি, 16 তারিখ ছুটি, মাঝখানে খোলা আছে কোন দিন, 15 দিন। আর এর আগে যদি দেখি 12 তারিখ খোলা আর 17 তারিখ খোলা, কিন্তু আমার দায়েরের সর্বশেষ দিন ছিল কত, 14 তারিখ। তাহলে আমরা চার ধারার ব্যাখ্যা অনুসারে জানি মামলাটা দায়ের করতে হবে যেদিন খোলা আছে কয় তারিখ, 15 তারিখ। কিন্তু 15 তারিখ আবার আমাদের কনফিউজ করছে, কারণ এই জায়গা বলছে যে বিচারক ছুটিতে ছিল আর বাদীর বাবা মারা গেছে। বাট অ্যাকচুয়ালি আমাদের চার ধারার যে ব্যাখ্যা এখানে বলা আছে যে বিচারক ছুটিতে থাকলে সমস্যা নাই, দেওয়ানি মামলা দায়ের করা হয় কার কাছে, ফেরেশতাদের কাছে। তো এখানে বাদীর মামলা যদিও মারা যায়, কিন্তু বাদীর বাবা মারা গেলেও এটা যথোপযুক্ত কারণ হিসেবে বিবেচিত হবে না। আর বিচারক ছুটিতে থাকলেও ফেরেশতাদের কাছে মামলা দায়ের করতে হবে কয় তারিখে ভাই, 15 তারিখে। এই হলো মেইন কথা। তাহলে এখানে মামলা দায়ের শেষ দিন কয় তারিখ, 15 তারিখ। একটু পড়ি দেখেন। বিচার্য বিষয়, সংশ্লিষ্ট আইন উল্লেখে মোকদ্দমাটি দায়ের করার সর্বশেষ তারিখ নির্ধারণ করতে হবে। আইনগত পর্যালোচনা, তামাদি আইনের 4 ধারা অনুযায়ী মামলা আপিল বা দরখাস্ত দাখিলের শেষ দিন যদি আদালত বন্ধ থাকে, সেক্ষেত্রে যেদিন আদালত পুনরায় খুলবে সেদিন উক্ত মামলা আপিল বা দরখাস্ত দায়ের বা দাখিল করা যাবে। আলোচ্য অংশে 14/10/2020 তারিখ দেওয়ানি মোকদ্দমা দায়ের করার শেষ দিন ছিল, সাপ্তাহিক ছুটির কারণে সেদিন আদালত বন্ধ থাকায় 4 ধারার বক্তব্য অনুযায়ী পরের দিন অর্থাৎ 15/10/2020 তারিখে উক্ত মোকদ্দমা দায়ের করা যাবে। 15/10/2020 তারিখে বিচারিক ছুটি দিন। এখানে বিচারকের ছুটি মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে কোনো বাধা হবে না, কারণ বিচারক ছুটিতে থাকলে তাতে আদালত বন্ধ বলে গণ্য করা যাবে না। এক্ষেত্রে উপস্থিত আদালতের অফিসারের নিকট মোকদ্দমা দায়ের করার সুযোগ আছে, সেক্ষেত্রে উক্ত অফিসারের নিকট মোকদ্দমা দায়ের করতে হবে। এছাড়া আলোচ্য ঘটনায় 15/10/2020 তারিখে বাদীর বাবার মৃত্যুর কথা বলা হয়েছে। বাদীর বাবার মৃত্যুর ফলে মামলা করার তামাদিতে কোনো প্রভাব পড়বে না, তাই উপযুক্ত আলোচনা হতে বলা যায় 4 ধারার বক্তব্য অনুযায়ী 15/10/2020 তারিখেই উক্ত মোকদ্দমা দায়ের করতে হবে। সিদ্ধান্ত, সুতরাং
4 ধারার বক্তব্য অনুযায়ী 15/10/2020 তারিখে উক্ত মোকদ্দমা দায়ের করতে, বুঝতেন? তবে যদি এটা মূল মামলা না হইয়া আপিল টাপিল হইতো, তাহলে কিন্তু আমি পরেও আবেদন করতে পারতাম, বিলম্ব মওকুফের কারণ দেখাইতাম যে বাবা মারা গেছে, এই কারণে আমি ওই দিন আপিল দায়ের করতে পারি না, এবং এটা সাফিসিয়েন্ট কজ হিসেবে অবশ্যই বিবেচিত হতো। বুঝতে পারছেন? কিন্তু মূল মামলার ক্ষেত্রে এই সাফিসিয়েন্ট কজের কোনো সুযোগ নাই। আমরা ডি নাম্বার প্রশ্নে চলে আসি। ডি, এক্স 20/2/2020 মানে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ খাস দখলের মকদ্দমার ডিগ্রি পান। তিনি ডিগ্রি পাইছে কবে? 2020 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে। এই ডিগ্রিটা পাইছে কে? এক্স। ওই ডিগ্রি রদ রহিতের জন্য পৃথক মকদ্দমা করলে, ওই ডিগ্রি রদ রহিতের জন্য আলাদা একটা মামলা করছে ওই। আদালত 15/1/2023 তারিখে ডিগ্রির কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করেন। একটু বিষয় বুঝেন, ডিগ্রিটা সে পাইছে কত সালে? 2020। আর ওই ডিগ্রির কার্যকারিতা 6 মাস স্থগিত করছে কবে? 15/1/2023, মানে কয় বছর পরে এসে? 25/1/2023, কয় বছর পরে এসে? এখন এই 6 মাস কিন্তু কাউন্ট হবে, 6 মাসের জন্য স্থগিত করছে, 6 মাস কাউন্ট হবে 20/2/2020 থেকে 6 মাস। বুঝতেন? কবে থেকে 6 মাস? 20/2/2020 থেকে 6 মাস। তাহলে 20/2/2020 থেকে, হ্যালো হ্যালো, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখেন, এই যে যে স্থগিত আদেশটা, এই স্থগিত আদেশটা 20/2/2020 থেকে কতদিন? 6 মাস। তার মানে 20/2/2020 থেকে 6 মাস হলে কত? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে আগস্টের কয় তারিখ? 20 তারিখ। আগস্টের 20 তারিখ। বাট অর্ডারটা দিছে কত সালে? 23 সালে। কিন্তু ওই 6 মাস কার্যকর হবে যেদিন ডিগ্রি দিছে তারপর থেকে 6 মাস। এখন এক্স 22/11/2023 তারিখ উক্ত ডিগ্রি জারির জন্য দরখাস্ত দাখিল করে। জারি মামলা করে কতদিন পর? 22/11/2023 তারিখ উক্ত ডিগ্রি জারির জন্য দরখাস্ত দাখিল করছে। তারিখ কেন 1.5 বছর কেন? 22/11/2000, আগে এটা দেখেন, ডিগ্রিটা সে স্থগিত করে চিন্তা করেন, বাট সে ডিগ্রিটা পাইছে কত? 20/2-তে, 20/2/2020। আর জারি মামলা করার কথা, তার বাদী তো জারি মামলার কথা কিছু বলে নাই, জারি মামলা করার কথা তার ওই 20/2 থেকে কতদিন? 3 বছর। তার মানে 20/2/2023 মধ্যে জারি মামলা করার কথা। এখন যেহেতু তার মামলাটা স্থগিত করছিল, তাহলে স্থগিত ওই যদি হয় 20/8/2020, তাহলে ওখান থেকে 3 বছর কাউন্ট হবে। তাহলে 20/8/2023 মধ্যে তাকে জারি মামলাটা করতে কত, কিন্তু সে জারি মামলা করছে 22/11/2023 তারিখে। উক্ত জারির জন্য দরখাস্ত দাখিল করতে চান, তামাদি আইনের বিধান উল্লেখে এক্স কে পরামর্শ দিন। তাহলে বলেন তো এটা এই তার জারি মামলাটা থাকবে কিনা? তার জারি মামলাটা তো দায়ের করার সর্বশেষ সময় ছিল 20/8/2023। 20/8/2023, বাট সে জারি মামলা করতে কবে? 22/11/2023। তার মানে কি হয়েছে? তার মানে তার এখন যদি সে জারি মামলা করতে চায়, তার জারি মামলা কি হবে? পারিত হবে, কারণ তার 3 বছর কি হয়ে গেছে? অতিক্রম হয়ে গেছে। বুঝতে পারছেন? এই আসমা খানম বুঝেন নাই মনে হয়, মাথার উপর দিয়ে গেছে। স্থগিত যে 6 মাস করলো, ওই সময়টা তো কাউন্ট হবে না। এই কারণে তো আমি দরখাস্তের তামাদি মেয়াদ কাউন্ট হবে 20/8/2020 থেকে। ওই 6 মাস যদি স্থগিত না করতো, তাহলে তো জারি মামলার তামাদি মেয়াদ গণনা হতো 20/2/2020 থেকে। আর এই যে স্থগিতের
হ্যাঁ হ্যাঁ, এই 6 মাসটা যে বাদ যাবে এটা বলছে তামাদি আইনের 15 ধারা। কত ধারা? যদি কোনো কারণে ডিগ্রির কার্যকারিতা স্থগিত থাকে সেই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে কি যাবে? বাদ যাবে। আসতেছে। আচ্ছা, আইনগত পর্যালোচনা। যে আলোচ্য অংশে এক্স এর ডিগ্রি জারির আবেদনের বিষয়টি তামাদিতে পারিত হবে, কারণ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 48 ধারার বক্তব্য ও লিমিটেশন অ্যাক্ট 1908-এর প্রথম তফসিলের 182 অনুচ্ছেদের বক্তব্য একসাথে পাঠ করলে বোঝা যায় যে ডিক্রির তারিখ থেকে বা আপিল বা রিভিশন দায়ের হয়ে থাকলে তার নিষ্পত্তির দিন থেকে 3 বছরের মধ্যে ডিক্রি জারির প্রথম দরখাস্ত করতে হবে। কয় বছরের মধ্যে? ডিগ্রি জারির প্রথম দরখাস্ত অবশ্যই 3 বছরের মধ্যে করতে হবে। আলোচ্য অংশে এক্স ডিগ্রি লাভ করে, এই যে দেখেন 20-2-2020 তারিখে, 20-20-2020। পরে আদালত 15-1-2023 তারিখে উক্ত ডিগ্রির কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত রাখে। 1908-এর ধারা 15 তামাদি দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 15-এর বক্তব্য, ধারা 15-এর বক্তব্য অনুযায়ী উক্ত ডিগ্রি জারি দরখাস্তের মেয়াদ গণনা স্থগিত আদেশ চলাকালীন সময় বন্ধ থাকবে। স্থগিত আদেশের মেয়াদ শেষে জারির মেয়াদ আবার শুরু হবে এবং উক্ত 3 বছরের মেয়াদ শেষ হয় 2023 সালের আগস্ট মাসে। তাই 2023 সালের নভেম্বর মাসে এক্স কর্তৃক উক্ত ডিগ্রি জারির আবেদনের বিষয়টি তামাদিতে কি হবে? পারিত হবে। সিদ্ধান্ত: সুতরাং এক্স কর্তৃক উক্ত ডিগ্রি জারির আবেদনের বিষয়টি তামাদিতে কি হবে? পারিত হবে। মানে সে ডিগ্রি জারি মামলা করে কোনো ফল এখানে পাবে না। বুঝেন নাই বোধহয়? মূল ডিগ্রি দিছিল 20-2-2020, স্থগিতাদেশ দিছে 6 মাস, তাহলে আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ। তাহলে জারি মামলা করতে হতো আগস্ট 2020 থেকে আগস্ট 2023-এর মধ্যে, বাট সে জারি মামলাটা করছে নভেম্বর 2023-এ। তো সে 3 মাস বেশি হয়ে গেছে, তো তার মামলাটা কি হবে? তামাদি আইনের কত ধারা বিধান অনুসারে? না, বাড়িতে যে হবে কত ধারা? 3 ধারা। কত ধারা? 3 ধারা। বুঝছেন? আচ্ছা, আজকে আমরা আমাদের সর্বশেষ প্রশ্নে চলে আসি। সর্বশেষ প্রবলেমেটিক প্রশ্ন এটা। সর্বশেষ যে 17 বিজিএস পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। কামাল লিমনের বিরুদ্ধে লিমনের বিরুদ্ধে মকদ্দমা করার জন্য 2/7-2024 মানে জুলাই মাসের 2 তারিখে সংশ্লিষ্ট আদালতের সেরেস্তায় আর্জি জমা দেন, কিন্তু কোর্ট ফি পর্যাপ্ত না হয় সেরেস্তা তার আর্জিটি রেজিস্ট্রিভুক্ত করেননি। বলতেছে যে কোর্ট ফি পর্যাপ্ত না হয় উনি রেজিস্ট্রিভুক্ত করেননি। পরবর্তীতে 4/7-2020 তারিখে দেখা যায় যে মকদ্দমাটির তামাদি সময় অতিক্রান্ত হয়ে গেছে। সে দিছিল কয় তারিখে? 2 তারিখে। বাট জমা দেওয়ার পর যে সেরেস্তাদার, ওটা কিন্তু উনি রেজিস্ট্রি করে নাই, রেজিস্ট্রি না করেই আর্জিটা কি দিছে? ফেরত দিছে। তো এটা অ্যাকচুয়ালি আর্জি ফেরত হিসেবে গণ্য হবে না, এটা আদেশও না, এটা ডিক্রিও না। যদি উনি নিবন্ধন করে ফেরত দিত তাহলে একটা ওই যে কোর্ট, তাহলে আর্জি খারিজের ক্ষেত্রে বিধান ছিল, কিন্তু উনি এটা রেজিস্ট্রি করেন নাই, রেজিস্ট্রি না করেই ফেরত দিছে। তো এটা আদেশও না, এটা কি ডিক্রিও না। পরবর্তীতে 4/7 মানে আর 5 দিন পর, 2 তারিখ 2 দিন পরে গিয়ে দেখা যায় যে তামাদি ম্যাচ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখানে আরজিটির আইনগত পরিণতি কি বলেন তো? আরজিটা কি হবে? আরজিটা কি হবে? খারিজ হবে। আরজিটা কি হবে? কারণ তামাদি ম্যাচ শেষ, খারিজ হবে। এখন আপনি বোনাস হিসেবে যে জিনিসটা লিখতে পারেন যে আরজি খারিজ একটা কি ডিক্রি, আর যেহেতু আরজি খারিজ একটা ডিক্রি, এই ডিক্রির ক্ষেত্রে সে কি করতে পারে? আপিল করতে পারে, এইটুকুই। বাট তার আরজি যে খারিজ হবে এটা কনফার্ম। দেখেন, তো বিচার্য বিষয় কামাল কর্তৃক দাখিলকৃত আরজিটির পরিণতি কি হবে তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, কামাল কর্তৃক দাখিলকৃত আরজিটি তামাদি আইনের 3 ধারার বিধান অনুসারে খারিজ হবে। তামাদি আইনের 3 ধারা অনুযায়ী প্রথম তফসিলে বর্ণিত সময়সীমার মধ্যে মামলা আপিল বা দরখাস্ত না করে উক্ত সময় অতিক্রান্ত হওয়ার পর তা করা হলে আদালত মামলা বা দরখাস্ত খারিজ করে দেয়। এটি তামাদির মেয়াদ। সুতরাং
মামলা, দরখাস্ত বা আপিল নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর মকদ্দমা দায়ের করলে এবং এই সম্পর্কে বিবাদী পক্ষ যদি কোনো প্রশ্ন উত্থাপন নাও করে, তবুও মামলাটা কি হবে? খারিজ হবে। আলোচ্য ক্ষেত্রে কামাল লিমনের বিরুদ্ধে মকদ্দমা করার জন্য 2 জুলাই 2024 তারিখে সংশ্লিষ্ট আদালতে সেরেস্তায় আর্জি জমা দেন, কিন্তু কোর্ট ফি পর্যাপ্ত না হয় সেরেস্তা তার আর্জিটি রেজিস্ট্রিভুক্ত করেননি। যেহেতু সেরেস্তা তার আর্জিটি রেজিস্ট্রিভুক্ত না করেই ফেরত দেন, তাই এটি আদেশ বা ডিক্রি বলে গণ্য হবে না। তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাদীর কোনো প্রতিকার ছিল না। পরবর্তীতে 4/7/2024 তারিখে কামাল পুনরায় মামলা দায়ের করতে গেলে দেখেন যে মামলাটি তামাদি দ্বারা পারিত। যদিও তামাদি আইনের 3 ধারার বিধান বলে উক্ত মামলা খারিজ হবে, তবে সেরেস্তাদার উক্ত মামলা অবশ্যই রেজিস্ট্রিভুক্ত করবেন। মানে এই জায়গায় সেরেস্তাদার কিন্তু খারিজ করতে পারবেন না, ওনাকে ওই আর্জিটা রেজিস্ট্রি করতে হবে, আর খারিজ করবে কি? আদালত। এবং পরবর্তীতে আদালত উভয় পক্ষের শুনানির মাধ্যমে উক্ত মামলা বা আর্জি তামাদিতে পারিত বলে খারিজ করতে পারবেন। যেহেতু আর্জি খারিজ একটি ডিগ্রি, তাই সংক্ষুব্ধ কামাল উক্ত ডিগ্রির বিরুদ্ধে 96 ধারার বিধান বলে উচ্চ আদালতে আপিল করতে পারেন। সিদ্ধান্ত, সিদ্ধান্ততে আকারটা দেওয়া হয় নাই, সিদ্ধান্ত। সুতরাং কামাল কর্তৃক দাখিলকৃত আর্জিটি তামাদি আইনের 3 ধারার বিধান বলে তামাদিতে পারিত বলে কি হবে? খারিজ হবে। আচ্ছা, বুঝতে পারছেন? এই ছিল আমাদের আজকের মতো পড়া। আপনাদের শনিবারে পরীক্ষা আছে। শনিবারের পরীক্ষা 21 থেকে সর্বশেষ ফৌজদারি কার্যবিধি সাজেশনের 50 মার্কের পরীক্ষা। ওই দিনে আপনারা খাতা পেয়ে যাবেন সকালবেলা ইনশাল্লাহ। আর আমাদের নেক্সট ক্লাস রোববারে। রোববারে আমরা তামাদি আইনের ওই বিলম্ব মওকুফ খুবই গুরুত্বপূর্ণ, তারপরে বৈধ অপারগতা, এই সম্পর্কে বিস্তারিত বিধিবিধান আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে বিদায় নিতে চাচ্ছিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।